আসসালামু আলাইকুম। টেকনোলজি পল্লীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যথারীতি টেকনোলজি পল্লীর প্রিভিয়াস পোস্ট যেটা ছিল আমরা দুইজনকে অ্যাট এ টাইম লাইভে আনবা, আমাদের যে দুজনের জব প্লেসমেন্ট হয়েছে, সো আমরা দুজনকে নিয়ে আজকে এসেছি আমাদের ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের স্টুডেন্ট যারা কিনা আমাদের সদ্য ডিপ্লোমা পাস এখনও করেন নাই, তাই তো? শুধু রেজাল্ট পেন্ডিং, বাট ওরা মানে ডিপ্লোমাটা এখনও কমপ্লিট না করে জাস্ট কর্পোরেট ট্রেনিং করে দুজনই কিন্তু আলহামদুলিল্লাহ একই কোম্পানিতে দুজনে দুইটা পোস্টে জয়েন করেছে। সো তাদের সফলতার গল্পটা একটু গতানুগতিক, অন্যদের যেমন ছিল তাদের তেমন হবে না। 6 আর এ যেটা ওইটাই সেমটাই, সমস্যা নাই। লাইভে আমরা এটা আগে ঠিকঠাক করে আমরা শেয়ারগুলো দিয়ে নেই, প্রবলেম। আমাদের সাথে সবাই কানেক্ট হোক আস্তে আস্তে, তারপরে আমরা মেইন আজকে আমাদের লাইভে চলে যাব। তো তোমাদেরগুলো কি শেয়ার হচ্ছে? সো আমাদের সাথে যারা কানেক্ট হচ্ছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আস্তে আস্তে সবাই আমাদের সাথে কানেক্ট হোক, তারপরে আমরা মেইন লাইভে চলে যাব। শিমুল, মিষ্টি আমাদের অফিসে আছে, আপনি অফিসে এসে মিষ্টিটা খেয়ে যেতে হবে। সো মিষ্টি পান নাই আপনি, এটা আমি এখন অডিট হওয়া যাবে না, মিষ্টি অফিসে রাখা আছে, আপনি এনি টাইম এসে খেয়ে যেতে পারবেন। সেটা কমেন্টস করছে। আচ্ছা যাক, ডান 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 না? সো মোটামুটি আমাদের সাউন্ড ঠিক আছে, মোটামুটি সব কিছু সবাই শুনতে পাচ্ছে। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের সাথে আমরা আজকে একটু লেটে কানেক্ট হয়েছি, কেন আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা একটু লেটে কানেক্ট হয়েছি, বাট আমরা আমাদের দুজন গেস্টকে অ্যাট এ টাইম পেয়েছি, আমাদের দুজন সফল স্টুডেন্টকে, আমি যেটাকে বলি সম্মানিত আমাদের সফল স্টুডেন্ট। সো তাদের গল্পটা আজকে আমি শুনবো যে তারা আসলে মাত্র সদ্য ডিপ্লোমা পাস করেছে, তাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। কি ছিল? কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কোনো ইন্টারভিউর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিছুই জানতো না, পুরো ফাঁকা একটা মাঠে কিছুই না শিখে এসে শুধুমাত্র নেটওয়ার্কিংয়ে 3-in-1 ট্রেনিং করে তাদের আজকের এই পথ চলার গল্পটা, এই সফলতার যে সফল হওয়ার যে গল্পটা আমরা আজকে ওদের কাছ থেকে শুনবো, যে কিভাবে তারা আজকে সফল হয়ে আজকে এই জায়গায় এসলো, কীভাবে তাদের সফলতাটা হলো, তাদের মুখ থেকে আমরা শুনবো। সো প্রথমে আমি একটু পরিচয়টা জেনে নেই। তোমার পরিচয়টা একটু যদি লাউডলি দাও আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আমি মিনাজুর রহমান, আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে এখন আপনার কর্পোরেট কোর্সটা শেষ বলতে শেষ হয় নাই, তো ওইটার আপনার চলাকালীন এই সুখবরটা আসে আসলে। তো এখনও কোর্সটা চলতেছে, প্লাস আমি হয়তো ইনশাল্লাহ কালকেই আমার জয়েনের ডেট আছে, তো ওইখানে জয়েন করবো আর কি। সো মিনহাজ তার বলে আমার পাশে আরেকজন আছে, সামাদ। তোমার পরিচয়টা একটু যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আমার নাম হচ্ছে আব্দুল সামাদ চৌধুরী, আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ডিএনডি একজন ছাত্র, 12 ব্যাচের। আমি স্যার কাছে কর্পোরেটে 3-in-1 কোর্সটা করছি বলতে কিন্তু আমাদের কোর্স এখনো শেষ হয় নাই, আমাদের প্রায় 4টা ক্লাসের মধ্যে এখনো রয়ে গেছে, কিন্তু এর মধ্যেই স্যার আমাদের রেডি করে দিয়েছেন জবের জন্য পুরো। তো দেন সেখান থেকে অ্যাপ্লাই করার মধ্যে ইনশাল্লাহ আমাদের প্রথম চেষ্টাতেই আমাদের দুজনের সফলতা আসছে আর কি। সো প্রথমে ইনিশিয়ালি ওদের নামটা জানলাম, ওরা কোন ইনস্টিটিউট বা কোন পলিটেকনিকের সে জিনিসটা ওদের কাছ থেকে আমি শুনলাম। সো তারা ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের 12 নম্বর ব্যাচের দুজন স্টুডেন্ট। সো তাদের সফলতাটা আসলে শুনে অন্যরা যারা এখন প্রিপারেশন নিচ্ছেন, যারা অ্যাটাচমেন্ট করবেন, বা যারা বাসায় বসে আছেন, দেখেন ওরা কিন্তু বাসায় বসেছিল না দুজন, ওরা ঢাকায় এসেছে, ট্রেনিংটা করেছে, তারপরে দেখেন আজকে জব প্লেসমেন্ট হয়ে গিয়েছে। সো দুজনেরই আলহামদুলিল্লাহ অ্যাট এ টাইম জব প্লেসমেন্ট হয়েছে। তো দেখেন আজকে যদি সে বসে থাকতো লকডাউনের ভয়ে, বা আমার ডিপ্লোমা শেষ হয়েছে, রেজাল্ট দিবে, তারপরে আমি ঢাকায় যাব, বিএসসি করব, এই চিন্তা ভাবনা করলে কখনই কিন্তু হইতো না। সো দেখেন তারা আজকে আলহামদুলিল্লাহ সব কিছুকে মেনটেন করে, যে আপনার সব কিছুকে আপনার ভালোভাবে রেখেই তারা কিন্তু আজকে কোর্সগুলো শেষ করে দুজন আলহামদুলিল্লাহ জব প্লেসমেন্ট চলে গিয়েছে। সো আমি ওদের কাছ থেকে একটু শুনতে চাই, ঢাকায় এসে তো তোমরা অনেক
মানে ঝড় তুফান তোমাদেরকে ফেস করতে হয়েছে। এই ঝড় তুফানের মধ্য দিয়ে কীভাবে নিজেদেরকে সামলিয়ে আজকে এই জায়গা তোমরা আসলা, তোমাদের এই মানে এখানে আসার যে গল্পটা একটু যদি সবার সাথে শেয়ার করো, যে কী সমস্যাগুলো ফেস করেছিলা বা যখন ঢাকা শহরে ট্রেনিং করতে এসে কী কী সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলা, কেমন ধরনের মানে প্রতিবন্ধকতাগুলো তোমাদের সফলতার সময় ছিল, যদি একটু আমাকে আমাদের বিয়ের যদি উদ্দেশ্যে যদি তোমরা এটা বলো। তুমি বলো, সমস্যা নেই। তো ফার্স্ট টাইম আমরা মূলত আসছিলাম আপনার ডিপ্লোমা শেষে, যেটা কোন ট্রেনিং সেন্টারে আসছিলা সেটা বলার দরকার না, হ্যাঁ এসে মানে প্রবলেমে পড়েছে, কারণ ওনারা পরে বললো যে না আমরা কারো আসলে নাম ধরতে চাই না। হ্যাঁ হ্যাঁ বলো ওখানে কি হয়েছে বা তোমাদেরকে জব প্লেসমেন্ট পর সবাই আশা করি আমাদের যে পেনিকম বিডি ইনস্টিটিউটের স্টুডেন্ট আছে তারাও আসবে। তো আমরাও সেই রুলসের অনুযায়ী আমরা 8 সেমিস্টারে আসছিলাম। তো আসার পরে যে কাজ শিখার উদ্দেশ্যে আসা অ্যাকচুয়ালি, পরবর্তীতে গেছি নাম করা অনেক ইনস্টিটিউটে যাওয়া হয়েছে, তো দেখভালও হয়েছে ওইরকম দিয়ে আসলে করবো কি করবো না। তো চয়েস মতো গেলাম একদম হাইফাই, যেটা স্যারে বলেই দিয়েছে, নামটা উল্লেখ করা যাবে না, বিশ্বক্ষেত্রে সেখানে যাওয়া হয়েছে। সেখানে আমাদেরকে যে মানে মার্কেটিং মানে অনেক চালু ওরা, অ্যাকচুয়ালি আমরা ওদের সাথে পেরে উঠতে পারিনি, বাট কাজের বেলায় কিছু নাই বললে চলে, যেটা আমরা নিজের মানে রিয়েল লাইফে আমরা যেটা ফেস করছি ওইটাই। তো পরবর্তীতে যাওয়া, তো ওইখান থেকে কোর্স করা হয়তো বা ভুল কিনে যাই না, ভুলে যেটা আমাদের সাথে ঘটে যাওয়া হয়েছে এটা ভুল হয়েছে, তো সেটা হয়তো বা ওনারা স্বীকার করুক বা না করুক। আমরা তো স্যার নিজেই জানে অ্যাকচুয়ালি আসলে আমরা কতটুকু করতে পারছি আগে, বা কী শিখছি, বা আপনার কাছে আসি কী শিখছি, তো সেটা আসলে স্যার নিজেও বলবে কিছুক্ষণ পর। তো ওইখান থেকে যাওয়ার আসার পর আমরা মোটামুটি, আমি যদি বলি আমার ব্যক্তিগত লাইফের মানে অভিজ্ঞতা দিয়ে বলি, আমি অ্যাকচুয়ালি কিছু শিখতে পারি না সেখান থেকে। তো না শিখেই আমি পরবর্তীতে স্যারের সাথে যোগাযোগ করে স্যারের টেকনোলজি পল্লীতে আসা, এখান থেকেই আমার কোর্স শেষ। আমি আগেও বলছি যে আমার কোর্স শেষ হওয়ার আগেই আমি এই জব প্লেসমেন্টটা আমার হয়ে যায়, যেটা আমি বলবো মানে স্যারের মাধ্যমে 100% স্যারের মাধ্যমে এটা হয়েছে, যেটা আমরা প্রায় প্রতিবারই টেকনোলজি পল্লী করে থাকতেছি। দুদিন পর পর সেটা আপনারাও দেখতেছেন যে লাইভে জব প্লেসমেন্টের কী সুযোগ সুবিধা স্যারে করে দিচ্ছে। তো এই আর কি। তো আমি মানে স্পেশালি আমি জাস্ট আমার পেনিকম বিডি ইনস্টিটিউটের স্টুডেন্টদেরকে বলবো, যেটা হচ্ছে যে যারা 8 সেমিস্টারে যারা আসবেন আপনারা ঢাকাতে, তারা আসলে যে বড় বড় আপনার যে ইনস্টিটিউট আছে, নাম করে ইনস্টিটিউট, এটা দেখবেন, হ্যাঁ ঠিক আছে আপনাদের দেখার অধিকার আছে, বাট আপনারা কার কাছে আসলে শিখতেছেন, যার কাছে শিখবেন আসলে তার সার্টিফিকেশনটা কেমন আছে, তার অভিজ্ঞতাটা কেমন, সেটা একটু যাচাই বাছাই করবেন, দেন আসবেন। আর আমার পার্সোনালি আমি বলবো আমার জায়গা থেকে একবার হলেও অন্ততপক্ষে এই মানুষটার সাথে একটু দেখা করবেন, কথা বলবেন। হয়তো অনেকের সুযোগও হয় না, যেটা আমরা দেখতেছি স্যারের সাথে যোগাযোগ করার জন্য অনেকে ট্রাই করতেছে, অনেকে কল করতেছে স্যারকে, তো মেসেজ দিচ্ছেই অনেক কিছু, যেটা আমাদেরকে স্যার শেয়ার করে। তো সুযোগ যদি হয় অবশ্যই এই মানুষটার সাথে দেখা করবেন, দেখা করে অন্ততপক্ষে টেকনোলজি পল্লীর কথা তো আমরা আর বলার নাই। আসলে আমি নিজে থেকে অনেকগুলা মানে এই ফ্রেন্ড সার্কেল বলেন, এই বলেন, ওই বলেন, কোথা থেকে শিখতেছি, কোন স্যার আমাদেরকে একটু যোগাযোগ করে দেয়, তো এইসব বিষয়গুলো অনেকজনকেই আমরা বলতেছি। তো আপনারা একটু খোঁজখবর নেবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। সো আমি মিনহাজের কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলে তারপরে আমি আমাদের কাছে যাব। সো দেখেন, এই মানুষগুলা ঢাকা শহরে একটা আশা নিয়ে এসেছিল যে ওরা ভালোভাবে শিখবে, শিখে একটা জব প্লেসমেন্ট হবে, তারপরে তারা বিএসসি তাদের টাকা দিয়ে করে বাবা মাকে টেনশন মুক্ত করবে। কারণ হয় কি, আমি ডিপ্লোমাতে এত টাকা দিয়ে বিএসসি মানে করলাম, তারপরে বিএসসিতে এসো আবার নিজের টাকাটা বা আবার নিজের চলার যে খরচটা মিনিমাম ঢাকা শহরে মানে একবারে আপনি খারাপভাবে চললো মিনিমাম মানে 10,000 টাকা আসলে লেগেই যায়। মানে 6 থেকে 7,000 টাকা আসলে একবারে না কিছু না করলেও আপনি 7-8 টাকা নিচে ঢাকা শহরে কখনো চলা যায় না অন্তত। সো এই টাকাটাও কিন্তু আমাদের ফ্যামিলির কাছ থেকে এনে দেন তাদেরকে বহন করতে হয়, যে জিনিসটা কিন্তু অনেক বড় একটা প্রেশার আমাদের বাবা মাদের কাছে। মানে ওদের পেনশনটা আবার লেগে যায় যে আমার ছেলেমেয়েদেরকে আবার আমার টাকা দিতে হবে, তাকে বিএসসি পড়ানোর জন্য সেমিস্টার ফি দিতে হবে। তো যারা ডিপ্লোমার এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা আমাদের যারা বিএসসি করছেন, তাদের পাশাপাশি কোনো প্রফেশনাল এক্সপার্টিস না হয়ে আফটার দ্যাট বিএসসি আমি একবারে অনেক বড় জায়গায় জব করে ফেলবো, এরকম চিন্তাভাবনা নিয়ে চলে আসলে আপনি বেশি দূর আগাতে পারবেন না। যেটা ওরাই বলেছিল প্রথমে এসে, কিন্তু ওরা
যে ট্রেনিং সেন্টারে গিয়েছে বা যেখানে গিয়েছে হয়তো এটা একটা দুর্ঘটনার শিকার হয়েছে, তাদেরকে ওইভাবে স্যাটিসফ্যাকশন লেভেলটা ওরা পায় নাই বা ওদেরকে হাতে ধরে ওইভাবে কাজটা শেখায় নাই, এটা আমি বলবো আপনাদের এই কাজটা একদম ঠিক হয় না। এই মানুষগুলো আপনাদেরকে টাকা দিয়েছে, এই মানুষগুলো শ্রম দিয়েছে, তাদের বাবা মার অনেক কষ্টের টাকা, এটার একটা বড় অভিশাপের জায়গা কিন্তু আপনিও পড়ে যাবেন যে তাদেরকে আপনি টেক কেয়ার করেন নাই, তাদেরকে আপনি জব প্লেসমেন্ট করেন নাই। সো এটা আমার তাদের উদ্দেশ্যে, যেটা সে বলল যে প্রথমে এসে আমরা একটা হজবরল অবস্থা পড়ে গেছি ঢাকা শহরে, বড় মার্কেটিং দেখে, বড় মানে আপনার ক্যাম্পাস দেখে, মানে আমাকে এই দিবে সেই দিবে, আলটিমেটলি আমাকে কিছুই দেয় নাই। সো এটা আমি বলবো এই কাজটা একদম উচিত না। আপনি যেটা পারবেন না সেটা কখনোই বলা উচিত না, যতটুকু পারবেন ততটুকু একটা মানুষকে বলা। অতিরিক্ত শো আপ, অতিরিক্ত মার্কেটিংয়ে একটা মানুষের জীবন অনেক নষ্ট হয়ে যায়, যেটা করাটা একদম মানে শুভনীয় না। সো এখন আমি সামাদের কাছ থেকে শুনতে চাই, সামাদ তোমার কথা একটু বলো, তোমার মানে পথ চলাটা, তুমি কিন্তু একটা বড় চ্যালেঞ্জিংয়ের জায়গা ছিল, স্টুডেন্টদেরকে ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আসার প্রথম হাতিয়ার কিন্তু তুমি ছিলা। সো তোমার পথ চলাটা একটু তুমি সুন্দর করে সবার উদ্দেশ্যে বলো। আমার বিষয়টা হচ্ছে, আমি যখন 8 সেমিস্টার মানে আসবো ইন্টার্নি করার সময়, তখন আমি কিছুটা কনফিউজে ছিলাম, বিকজ আমি যাদের সাথে চলাফেরা করছি বা যাদের সাথে আমি চলছি তারা সবাই হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড, আর আমি একজন মানুষ যে ছিলাম অসহায়, তখন অসহায় ছিলাম যে হচ্ছে নেটওয়ার্কিং করবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি নাম বলবো না, অনেকের কাছে আমি পার্সোনালি নক করছি যে ভাই আমি ইন্টার্নি করতে যাব, কোন সেন্টারটা বা কোন প্রতিষ্ঠানটা আমার জন্য ভালো হবে বা কি নিয়ে করলে আমার জন্য একটু ভালো হবে। অনেকে নানান ধরনের নানান কথা বলছে, বা অনেকে সময় নাই, সে এটা নিয়ে কথা বলতে চায় না বা অনেক কিছু। বাট শেষে দুজন মানুষ পাই, প্রথমে পাই হচ্ছে অলিউল্লাহ নোমান, এরপর হচ্ছে তহুর রব্বানী ভাই, তার সাথে আমার পরে পরিচয়। বাট আগে কিন্তু আমার অলিউল্লাহ নোমান ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তো নোমান ভাইয়ের সাথে যেভাবে হোক আমি বলি, তো নোমান ভাই আমাকে বলে যে বাইরে আমি তোকে কোনো সেন্টারের নাম বলতে পারবো না, একজন মানুষের নাম বলতে পারবো। তিনি হলেন যিনি, যার সাথে আমি এখন বসে আছি, স্যার। তো দেন আমি স্যার সাথে কন্ট্যাক্ট করলাম, আসলাম একটা প্রতিষ্ঠানে। অ্যাজ ইউজুয়াল স্যার আমাদের সব কিছু দেখাইলো, বাট যে কোনো কারণবশত আমরা আর ওনাকে পাইলাম না। সেটা হচ্ছে সবচেয়ে আমাদের হতাশমূলক। যাই হোক, সেখানে ওনারা অন্য কেউরদি করাইলো সব কিছু ওকে। বাট আমরা যখন একটা ভুল করছি, সেই ভুলটা হচ্ছে আমরা ট্রেনার দেখি না। আমরা যেটা আছে সব কথা, আমরা হচ্ছে সিসকোর যে ডিভাইসগুলো আছে, তারপরে মাইক্রোটিক, আমরা ওইগুলো দেখি পাগল হয়ে যাই। আসলে এটা হচ্ছে একটা শো পিস আমার মতে, আমার কথা। কারণ হচ্ছে যে একজন ট্রেনার যদি ওই ক্যাপাবিলিটি না রাখে যে তোমাকে ওই ডিভাইসগুলো দিয়ে সে কাজটা করাবে, তখন শো পিসগুলোর কোনো কিন্তু দাম থাকে না। এটা হচ্ছে চিরন্তন সত্যি কথা। আমরা আমাদের ছোটো ভাই যেগুলো আছে আমার জিজ্ঞেস কর, তখন আমি বুঝতাম না, তখন আমিও বলতাম যে ভাই তোমরা ডিভাইস দেখবা, বাট ডিভাইস আসলে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তোমার কাছে ওই যে তোমাকে শিক্ষাটা দিবে ওই মানুষটা ওইরকম পারফেক্ট কিনা, তুমি তাকে সবকিছু জিজ্ঞেস করবা, যেটা আমরা জিজ্ঞেস করতে হয় না। স্যার আমাদেরকে স্টেপ বাই স্টেপ বলছে। তো দেন সবকিছু আমি স্যার থেকে বুঝে নিলাম, এরপর সবাইকে এক করলাম, স্যার কাছে আসলাম, আমরা সবাই হতাশ হইলাম, সোজা বাংলা যদি বলি হতাশ, একবারে ফেলিয়ার। তো দেন করোনা আসলো, সবাই বাসা চলে গেলাম। এরপরে যে কোনো কারণবশত আমি স্যারকে আবার ডিরেক্টলি নক করলাম। স্যার আমাকে বললো যে সামাদ তুমি আমার কাছে আসো। আমরা অনেক সময় অনেকটা সবচেয়ে বড় যেটা চিন্তা থাকে হচ্ছে রেমুনেশন বা টাকা, আমরা ফ্যামিলি থেকে ম্যানেজ করতে হয়। তো স্যার আমার বললো যে এটা নিয়ে অন্তত পক্ষে সামাদ তুমি আমার সাথে কথা বলতে হবে না। এবং কি স্যারের একটাই কথা আমার ভালো লাগছে, আমি এটা নিয়ে চিন্তাও করতে হয় নাই। দেন সবাইকে আবার ম্যানেজ করলাম, সবাই রাজি হইলো, স্যার কাছে চলে আসলাম। আসার ফলশ্রুতিতে আজকে এই লাইভটা অন্তত পক্ষে আমি বসতে পারছি। আমি মনে করি আমি সকল একজন মানুষের সাথে বসে আছি, অত স্যার সাথে আছি। দেন আমাদের কিন্তু এখনো ক্লাসও শেষ হয় নাই, সব কিছু রানিং আছে আলহামদুলিল্লাহ। আমরা যা বলবো, তুমি প্রতিষ্ঠান নয়, তুমি ব্যক্তিকে দেখে আসো, একজন ট্রেনারকে দেখে আসো, সে কতটুকু ক্যাপাবেল তোমাকে শেখানোর জন্য। ওই মানুষটা যদি ক্যাপাবেল হয়, সে ডিভাইস না, যে কোনো মাধ্যমে তোমাকে সে শিখাবে। শুধু ব্যক্তি দেখে আসবা, কখনো সেন্টার অথবা তার নাম দেখে আসবা না। কিন্তু মানুষ একটা কথা আছে, চক চক করিলে শোনা হয় না, এটা আমাদের একটা প্রবাদ আছে, যেটা আমরা প্রথমে বুঝি নাই। দেন আমরা এখন বুঝতেছি, এখন আলহামদুলিল্লাহ স্যার আমাদের পাশে ছিল, স্যারকে পাইছি। দেন আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফ্যাকশন একটা জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন আজকে এখানে বসছি, বা একটা কোম্পানিতে এজ এ নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার সে ডাক পাইছি, বা আমরা জব করবো কালকে থেকে ইনশাআল্লাহ জয়েনিং করবো। মানে ভালোই লাগছে আসলে এই সফল মানুষগুলার, মানে যারা ডিপ্লোমাদারি, যারা মানে যারা চিন্তা করে নেয় যে এই আমি জীবনে প্রথম জব, প্রথম ইন্টারভিউতে প্রথম জব, এটা আসলে একটু এক্সপেন্সিভ। যে আসলে দুই একটা ইন্টারভিউ দেখতে হয় কেমন হয়, ওরা কিন্তু মানে প্রথম ইন্টারভিউতে এই প্রথম জব। আমাদের এটা কয় নম্বর ইন্টারভিউ ছিল? স্যার আমার 1 নম্বরে ছিল।
1 নম্বর ইন্টারভিউ 1 নম্বর জব জীবনে, তাও আবার নিজে কেরিয়ার রিলেটেড জব। মিনহাজ কয় নম্বর? আমারও 1 নম্বর। দেখেন মিনহাজের 1 নম্বর ইন্টারভিউ 1 নম্বর। সো আমার চ্যালেঞ্জ থাকে আমার স্টুডেন্ট 1 নম্বর হোক 2 নম্বর হোক যেখানেই পাঠাবো ও ওর যোগ্যতার বলে জবের প্লেসমেন্ট করে নিবে। যতটুকু শেখাবো ইনশাল্লাহ অতটুকুর মধ্যে ওকে নিতে হবে। আমরা কোনো কিছু আসলে বাড়িয়ে বলার দরকার নেই, কোনো কিছু আসলে মানে অহৈতুক বলবো না, যেটা আমাদের আসলে হয়েছে সেটাই যতটুকু আমরা শেখাবো অতটুকু দিয়ে আপনি অনেক দূর যাওয়ার মতো জায়গা করে নিতে পারবেন ইনশাল্লাহ। এখন আরেকটা ব্যাপার, তোমাদের এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আসার সময় একটা প্ল্যান ছিল যে আমরা, অনেকে বলে নেটওয়ার্কিং মানে সিসিএনএ মানে নেটওয়ার্কিং, কারণ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় কেউ আলাদা মানে ভেজাল নিতে চায় না বা সিসিএনের সাথে অন্য কোনো ট্রেনিং করাতে চায় না, কারণ ওই ট্রেনিং সেন্টারে লস হবে, কারণ ওই ট্রেনারের একটা বড় ব্যাপার থাকে। সো একটা ট্রেনার এত টাইম দুটো জিনিস ফুলফিল, অনেকে বলে কি মাইক্রোটিকের বেসিকটা ধরায় দেয়, বাট মাইক্রোটিকের বেসিক বলতে কিছু নাই, শিখলে ভালোভাবে শিখতে হবে, A to Z শিখাইতে হবে, তাহলে হবে সবচাইতে পরিপূর্ণতা। সো তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল বা তোমাদেরকে যে জিনিসটা করানো হয়েছিল মানে কি, মানে নেটওয়ার্কিং মানে কি সিসিএনএ কি? নেটওয়ার্কিং মানে আসলে মানে কোন নেটওয়ার্ক নাকি আগে সিস্টেম নেটওয়ার্ক, কোনটা তোমার করা উচিত? হ্যাঁ রিয়েল লাইফে যেটা আমাদের কোন নেটওয়ার্কিং আগে শেখা নাকি সার্ভার নেটওয়ার্কিং শেখা? অবশ্যই তো কোন নেটওয়ার্কিং, যেহেতু কোন নেটওয়ার্কিং এর মধ্যে আমরা কি কি শিখলাম জোরে বলতে পারি? সিসকোর সিসিএন আর মাইক্রোটিকের এমটিসিএন আর এমটিসিআরএ। সো এই 3-in-1 কোর্স আর তোমার এক্সট্রা কোনো বেসিক কোর্স, এক্সট্রা কোনো হার্ডওয়্যার কোর্স কোনো কিছুকে লেগেছে না স্যার? একদম টোটালি কিছুই না। আমরা সিসিএনএ এবং মাইক্রোটিক দুটোই আপনার কিছুক্ষণ আগেও বলছি যে মাইক্রোটিক এখনো শেষ হয়নি, যেটা সত্যি যে তার আগে আমাদের আলহামদুলিল্লাহ এই জবটা হয়ে গেছে। সো ওইটা শেষ করবো, তাই না বলে এই না যে জবটা আমরা পেয়ে গেছি আর আমরা কোর্সটা কম করবো, তাই না। তো এটাই মাত্র শুরু, এটা দিয়েই শুরু করব। তো আরো অনেক 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 স্যারের মতো হতে গেলে অনেক আরো আমাদের চেষ্টা করতে হবে, এটাই তো। তো আর সিসিএনএ স্যার যেটা বললো যে আসলে কি দিয়ে শুরু করব, কি দিয়ে, ওইখান থেকে আমি এই ফার্স্ট টাইম কী করলাম, আসলে এখানে আসার পর কী করলাম, আমি যদি বলি যে আমার আগে কি করছি, আসলে আমি আগে কি করাতে চাচ্ছে তারা কি বুঝাতে চাচ্ছে সেটা বুঝতে কিন্তু অনেক মুশকিল হয়ে গেছে, যেটা এখানে আসি আমি বুঝছি। সো এটাই স্যার। সো দেখেন আপনার একটা স্টুডেন্ট শুরুতে কখনো সিসিএনএ করে আপনি বেদূর আগাইতে পারবেন না। একবার এটা আমি লাইভে আপনাদেরকে বললাম, আপনার সাথে সেভ করে রাখতে পারে। সিসিএনএ করে বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রিতে কিছু করা যায় না, কারণ একটা স্টুডেন্টকে ডিরেক্টলি কোনো লাইভ প্ল্যাটফর্মে কাজ করতে, কারণ এরা ডিপ্লোমা পাস করা স্টুডেন্ট, এদেরকে লাইভ আপনি একটা সিসকো ডিভাইসে কাজ করতে দিবেন, সে যতই এক্সপার্ট হোক আপনার মনের মধ্যে কিন্তু একটু হেল্পার থাকবে, ভয় থাকবে যে এরা ফ্রেশ মাত্র ডিপ্লোমা পাস করছে, এদেরকে আমি সিসকোতে কাজ করতে দিব, তাহলে ওরা কোথায় কাজ করবে? ওরা অবশ্যই বাংলাদেশের এনভায়রনমেন্টে যেহেতু মাইক্রোটিক প্লাস সিসকো বেস, সো কোর নেটওয়ার্কিং সাপোর্টে কাজগুলো ওদেরকে মাইক্রোটিকে দেওয়া হয়। তাহলে দেখেন নেটওয়ার্কিং মানে সিসিএনএ করে আপনি অনেক বড় জায়গায় চলে যাবেন তা কিন্তু না। সো যারা ট্রেনিং করতে আসবেন বা নেটওয়ার্কিংয়ে কেরিয়ার করতে আসবেন, প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আমি 3-in-1টা করবো, তারপরে অন্য যা কিছু করে আমি করবো, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এখন কথা হচ্ছে আপনিও তো ডিপ্লোমা, আপনার ডিপ্লোমা ট্রেনিংয়ের ক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে সফটওয়্যার ভালো, আপনার জায়গায় আপনি ভালো, কেউ যদি প্রোগ্রামিং বলে সেটাও ভালো, কেউ ডিজাইন ডেভেলপ বললে আপনি কোনটাতে পছন্দ করেন, আপনি নিজেকে কোথায় দাঁড় করাতে জানেন। যেমন ও একটা কথা আমাকে একদিন বলেছিল, স্যার আমাকে একটা মানুষ বলেছিল আমি মনে হয় জীবনে কিছু করতে পারবো না, আমি মনে হয় জব পাবো না। আজকে ওনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমি আপনার নাম ধরে বলবো না, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কোনোদিন কাউকে ছোট করে বলবেন না, ছোট করে দেখবেন না। আমি একটা কথা বিশ্বাস করি, আমরা টিচাররা বা আমরা যারা ইনস্ট্রাক্টররা আছে, আমরা সবসময় চাই আমাদের স্টুডেন্টটা আমাকে ছাড়িয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের ধর্ম। সে যদি আমাকে না ছাড়িয়ে যেতে পারে সে আমার কেমন স্টুডেন্ট হলো, এটা হচ্ছে আমার একটা মানে বাস্তবিকতা। আর যে মানুষটা আপনি বলেছেন যে তুমি কিছু করতে পারবে না, আসলে কাউকে এভাবে ডিমোটিভেট করবেন না। আপনি যে সেক্টরটা জানেন না অন্তত বলেন যে এই সেক্টরটা আমি জানি না, বা তুমি জেনে সুন্দরভাবে তুমি তোমার কেরিয়ারটা করো, তাহলে ওর ভিতরে আর এই ভয়টা কাজ করবে না। সো কাউকে ডিমোটিভেট করে ইন্ডাস্ট্রিতে মানে কি কোনো কাজ নাই, জব নাই, এই ধরনের কথা কোনো দিন বলাটা আমি মনে করি
ঠিক না বা উচিত না, কারো না জেনে কথা বলাটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন। এখন আমি সামাদের কাছে একটু আসি। সামাদ, তুমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসতে গিয়ে তোমার কি কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে? প্রথমে হইতেছে যে আমি যখন নেটওয়ার্কিংয়ে আসি আমার ক্লাসে, যেটা সত্যি কথা, আমি একমাত্র ছিলাম বা আমার সাথে কয়েকজন ছিল, আর সবাই প্রোগ্রামিং ছিল বা আদার যে সাইটগুলো ছিল ওইগুলোতে ছিল। সত্যি কথা বলতে নেটওয়ার্কিংয়ের একটা বিষয় আছে সবার কাছে, যে নেটওয়ার্কিংয়ে জব করলে না, নেটওয়ার্কিং করলে নাকি জব নাই। এবং কি আমরা আমাদের যদি আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের কথা বলি, অনেক বড় বড় ভাইয়ার আছে যারা নেটওয়ার্কিংয়ে প্রতিষ্ঠিত, কিন্তু আমরা তাদের পর্যন্ত পৌঁছাইতে না পারার কারণে আমরা অন্য ডিপার্টমেন্টের লোকদের জিজ্ঞেস করি ভাই নেটওয়ার্কিংটা কেমন, তারা সোজাসুজি ডিমোটিভেট করে। এই কারণে আমিও যে পর্যায়ে ছিলাম, আমি একটা সময় নিজেই ভাবছিলাম হয়তো বা কাউকে বলতে পারি না যে নেটওয়ার্কিংটা আমি করবো না। দেন একটা সময় সবাই আমাকে বলে নেটওয়ার্কিংয়ে এটা নাই ওইটা নাই, দেন আমি কিন্তু নিজের মধ্যে একবারে বসে নিই যে আমি নেটওয়ার্কিংটা শেষটা দেখে ছাড়বো। ইনশাল্লাহ আল্লাহ পাক শেষটা এখনো দেখায় নাই, বাট শুরুটা দেখাই দিছে যে কি মাধ্যম দিয়ে তোমার শুরুটা হইতে পারে। তো এই কারণে আমি মনে করি যে নেটওয়ার্কিংটা আসলে যতক্ষণ পর্যন্ত না আসবেন বা একজন ভালো গাইডলাইন না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। আর একটা বিষয় হচ্ছে সিসকোর যে স্যার একটু আগে যে বিষয়টা বলছে, আমি সেটা একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা অনেকেই দেখি, অনেক ট্রেনার আছে, অনেক ট্রেনিং সেন্টার আছে, যেটা হচ্ছে আপনি সিসকো পারবেন এত হাজার টাকা, মাইক্রোটিকের জন্য আলাদা এত হাজার টাকা। বাট এই স্যার যেটা করছেন যে 3 in 1 আমরা নিয়ে আসছেন, উনি সিসিএনএ মাইক্রোটিকের 2টা পার্ট, এমটিসিআরই এমটিসিএনএ। এখন এটা কিন্তু অনেকেই করায় না। সোজা বাংলা যদি বলি, এটা করালে কিন্তু লস হয়। স্যার কি লস হয় না? 100। আর এটা তো মানে আমাদের ট্রেনারদের অনেক বড় একটা পেমেন্ট দিতে হবে, তারপর আমাদের ইনস্ট্রাক্ট। আমি কোনো ট্রেনিং সেন্টারে এখানে ক্ষতির কথা বলবো না। কেন বললাম যে আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করি, যে আমি চাই আমার মাধ্যমে অন্য ট্রেনিং সেন্টারগুলো সচেতন হয়ে যাক, তারাও এইভাবে পলিসিটা অ্যাপ্লাই করুক, কোনো স্টুডেন্টকে যেন সিসিএনএ বেসিক করায় দিয়ে তাদেরকে পার্ট যেন না করায় দেয়, বা তাদের কোনো 9-6-এর মধ্যে ফেলে দিয়ে তাদের জন্য কোনো ক্ষতি না হোক। সেজন্য আমার আজকে এই আমাদেরকে লাইভে আপনি ডিরেক্ট আসলে মানে আমাদের যেহেতু এখানে মেসেঞ্জারে কল দিলে আমাদের প্রবলেম হয়, সো আপনারা আমাদেরকে টেক্সট করেন, আমরা টেক্সটগুলো পড়বো আস্তে আস্তে। আমি টেক্সটগুলো পড়ার আমরা একটু শেষ করে তারপরে পড়বো। এত হতাশ হবেন না, অবশ্যই আপনাদের টেক্সটগুলো পড়বো। অনেকে টেক্সট পড়তেছি না, দেখে ডিরেক্ট ফোন দিয়ে ফেলতেছে। সো আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে টেক্সট করার জন্য। আমরা কথাগুলো শুনে তারপরে সো এখন যারা ডিপ্লোমা পাস করছে তারা তো অনেক ছোট মানুষ, কম বুঝে, তাদের জন্য আপনাদের জন্য আজকে আমাদের লাইভ সেশন, যে আপনাদের বড় ভাইরা আজকে জব প্লেসমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সহজ লিমিটেডে 2 জনের অ্যাট এ টাইমে। সো দেখেন এত সুন্দর একটা জব হইলো, তারা কিন্তু মানে মিস ম্যাচিং হয় না, বা একটা জায়গা ভুল প্ল্যানিংয়ের কারণে গিয়ে হয়তো একটা সময় লস হয়েছে। আলটিমেটলি ওরা কিন্তু মানে সঠিক জায়গা ছিল দেখে আজকে সাকসেসিংয়ের জায়গা পৌঁছে গেছে। সো আপনারা যারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চান, আলহামদুলিল্লাহ কেরিয়ার আপনার জন্য খুব সুন্দরভাবে রেডি করা মানে কোনোদিন তো থাকে না, সেটা আপনাকে রেডি করে নিতে হবে। জায়গা তো অনেক আছে। আমি সবসময় বলি আমরা জানি না কোন কোন কোম্পানিগুলো আছে আমাদের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জন্য, আমরা সেটাও জানি না যে কোন কোন কোম্পানিগুলো নেটওয়ার্কিং নিয়ে কাজ করে বা আমাদের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, সেটাও কিন্তু আমি জানি না। সো আগে আমাকে জানতে হবে আমার ক্ষেত্রটা কোথায়। যে কোনো কিছু করার আগে আগে জেনে নিতে হবে আমার ক্ষেত্রটা কোথায়, আমি এই জিনিসটা করে কোথায় কাজ করব। তাহলে আপনার ট্রেনিংয়ের উপরে, এক্সপার্টের উপরে অনেক স্পিড আসবে, অনেক কাজ করার অনেক জায়গা তৈরি হয়ে যাবে। সো আমি সবাইকে বলবো এই ভুলটা করবেন না, আগে জানেন, জেনে শুনে দেন আপনি একটা ডিসিশন নেন। আর কেউ আপনাকে ভুল বুঝালো, ভুল জায়গায় পাঠালো, অনেকে বলে মাইক্রোটিক করে জব পেয়ে যায়, এটা আসলে কতটুকু সত্য? শুধু মাইক্রোটিক করে কি জব পাওয়া যায়? না, মাইক্রোটিক করে জব পাওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যেটা স্যার সবসময় আমাদেরকে বলে, যে আপনার অ্যাকচুয়ালি আপনার কাজের ক্ষেত্রে কি লাগতেছে, বা আপনি যখন ইন্টারভিউ বোর্ডে বসবেন তখন আসলে আপনাকে কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি বলেন আমি মাইক্রোটিকটা কমপ্লিট করে আমি যাব জব করতে যাব, জব পেয়ে যাব, সেটা বলে একদমই ভুল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে বসবেন তখনই আপনাকে কিন্তু ধরে সিসকো দিয়ে, আপনাকে সিসকো বলতে সিসিএনএ দিয়ে আপনাকে কোশ্চেন করা হবে। সেই ক্ষেত্রে আপনি যদি মাইক্রোটিকটা শিখে আপনি চলে যান যে আমি জব করবো, তো এই সিসকোর যে আনসারগুলো, কোশ্চেনের যে আনসারগুলো, এগুলো কে দিবে, সেটা বলেন। তো সিসিএনএ আপনার টোটালি সবই জানতে হবে। সো যদি জবের ক্ষেত্রে যদি আপনাকে বলে দেয় বা দেওয়া হবে না, যেটা স্যার একটু আগে বলে দিয়েছে যে আপনার
রাউটার দিয়ে, আপনার সিসকো রাউটার দিয়ে আপনাকে কাজ করতে দিবে না। সেটা সে কোনো কোম্পানি দিবে না আপনাকে ফার্স্ট টাইম। হয়তো আপনি অ্যাডভান্স লেভেল যখন যাবেন, যখন আপনি সিসকো সম্পর্কে আরও ভালো ধারণা হবেন, ওই কোম্পানি আপনার প্রতি যদি ওই বিশেষটা মানে নিতে পারে যে না এই ছেলেটা পারবে, তখন আপনাকে সিসকো রাউটার দিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি ওই যে স্যার বললো মাইক্রোটিক রাউটার মাইক্রোটিক শিখেই আপনি জব করতে পারবেন, বা এরকম যদি চিন্তাভাবনা থাকে, আসলেই না, ওই চিন্তাভাবনা একটু মাথা থেকে জেরে ফেলে দেন। যদি শিখার আগ্রহ থাকে, টোটালি সিসিএনএ মাইক্রোটিক দুটাই আপনি টাচ করে ভালো করে আপনার আইসি নিয়ে আসে, তো তারপর আপনি জব প্লেসমেন্টে যান, আশা করি সফলতা অর্জন করতে পারবেন। সো ধন্যবাদ আমাদের স্টুডেন্টকে, মিনহাজকে। সো দেখেন, এই ভুলটা কেউ করবে না। কেউ যদি আপনাকে এই অফারটা করে, তুমি মাইক্রোটিক করো, তোমাকে আমি জব প্লেসমেন্ট করে দেবো, সে আপনাকে জব প্লেসমেন্ট কোনোভাবে ধরেন করে দিল, কিন্তু আপনি বেশি দিন ক্যারিয়ার আগাইতে পারবেন না। হ্যাঁ, যেটা ওদেরকে বলা হয়েছিল, তোমাদেরকে বলা হয়েছিল না যে তুমি শুধু মাইক্রোটিক করো, তোমাকে জব প্লেসমেন্ট করে দেবো। এই ভুল ডিসিশনে ভুল। হ্যাঁ, আমাদের জাস্ট মাইক্রোটিক শিখে এটা না, আমাদেরকে পুরো কোর্স কমপ্লিট করে বলা হয়েছিল যে আমাদেরকে জবে বা আমাদের সিভিগুলো রাখা হবে, এবং আমাদের সিভিগুলো বিভিন্ন কোম্পানিতে দেওয়া হবে। তো ওইখান থেকে আমাদের জব হয়ে যাবে, এবং 100% এটা শিওর থাকার জন্য এরকমও কথা বলা হয়েছিল, যেটা কাজের বেলা আসলে ভাই শূন্য কিছু কি বলবো, এটা তো আগে বলা হয়েছিল। আসলে এই জিনিসটা কেউ করবেন না, শুধু মাইক্রোটিক শুধু সিসিএনএ কোথাও করবেন না। যদি করতেই হয় 3-in-1 করবেন, ভালোভাবে করবেন। আর যদি কেউ বলে যে না ওখানে আপনার কাছে 30,000 40,000 টাকা চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি বলবো কোনো সমস্যা নাই, আপনি আমাদের ইনস্টিটিউটে আসেন, টেকনোলজি পল্লীর ম্যানেজার আছে, আমাদের সিনিয়র এক্সিকিউটিভরা আছে, আমাদের সাথে কথা বলেন। আমাকে যদি, আমি তো সবসময় থাকবো ইনশাল্লাহ, যদি আমি ব্যস্ত থাকি আমাদের সিনিয়ররা সবাই থাকবে, কারণ আমি তো থাকবো। আমরা চাই না কোনো স্টুডেন্ট টাকার জন্য তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাক। তোমাদের মানে পেমেন্ট বা টাকা ফিনান্সিয়ালের যে প্রবলেম, এটা কতটুকু তোমরা ফেস করছো? এটা সামাদ বলা। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি যখন ওই সেন্টারে যাই যেখানে আমি ছিলাম, সেখানকার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ছিল, এটা সিলেক্ট করা ছিল যে আপনারা আসেন এটা এতটুকু দিতে হবে। তো ওকে আমরা সেটা অফিসিয়ালি নিয়মে গেলাম। তো দেন যখন এই টেকনোলজি পল্লীতে আমি আসি বা টেকনোলজি পল্লীর কথা আমি জানি, স্যার আমাকে জিজ্ঞেস করছে সামাদ তুমি ওখানে কত দিয়ে করছিলা? আমি স্যারকে ডিরেক্টলি বললাম স্যার এইটা করছে, এত টাকা দিয়ে করছে। তো স্যার কিছুটা চুপ করেছিল, দেন আমাকে একটা অ্যামাউন্ট কথা বললো। স্যার আমি আর না করতে পারিনি। তাহলে আপনারাই বুঝছেন আমি এমনটা মুখে নিলাম না, যে এমন একটা মানুষ যে ওই কথাটা চিন্তা করে না, সে চিন্তা করছে কি আমি একটা জায়গায় বিপদে পড়ছিলাম, আমাকে এখন এখান থেকে উদ্ধার হইতে হবে। সোজা বাংলা কথা হচ্ছে এটা। এবং ওইখান থেকে উদ্ধার করার দায়িত্ব উনি নিয়েছেন, নিজ দায়িত্বে নিয়েছেন, উনি কি না নিলেই পারতো, সামাদ এত টাকা দিবে নাইলে আমি করাবো না। এখন কি সামাদের কি আর কোনো কিছু করার আছে? ওনার কি ঠেকা করছে সামাদকে উদ্ধার করার? না, কিন্তু ওই দায়িত্ববোধটা উনি নিজেদেরকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা আছে, যারা পথটা হারাই ফেলতেছে, পথে নিয়ে আসার জন্য ভাইয়ের মতো আন্তরিকভাবে তাদেরকে নিয়ে আসি, তাদেরকে রেমুনেশন বা টাকা যেটাই বলি না, কোনো পেমেন্ট কোনো বিষয় না তার কাছে বিষয় হলো একটা সঠিক গাইডলাইন, সেই সঠিক গাইডলাইনটা দেওয়ার জন্য। দেন আমরা এখানে আজকে আসছি, স্যার সঠিক একটা গাইডলাইন পাইছি। টাকা কোনো স্যারের সাথে কখনোই আমরা দ্বিমত পোষণ করতে হয় নাই। যেমন আমরা স্যারকে আমরা এটাও বলছি, স্যার আমরা একসাথে সবগুলো টাকাও দিতে পারবো না। স্যার যে অ্যামাউন্টও বলছে, আমার তুমি এটা নিয়ে আমি কোনো টেনশনই করতে হবে না, আমাকে গায়ের উপর হাত গুলোই বলছে যে এটা টেনশনই করার দরকার নেই, আমি আছি তো। দেন একটা সময় কিন্তু ঠিকই স্যার ছিলেন, আমরা আমাদের সুবিধা মতো পেমেন্ট করছি, সব কিছু করছি, ইনশাল্লাহ আমরা আজকে এই পর্যন্ত আসতে পারছি। আর যে সিসকোর বিষয়টা আমি একটু বলি, সেটা হচ্ছে আপনাদের অনেকেই বলে ভাই সিসকো শিখবো 15,000 টাকা দিয়ে মাইক্রোটিক আলাদা করে নিন বা অথবা ওই সেন্টার থেকে। ভাই এটা এই ভুলটা করবেন না আমার মতে। কারণ হচ্ছে দেখেন, সিসকো শিখলাম আমি একজনের কাছে, মাইক্রোটিক শিখবো আমি আরেকজনের কাছে, তাহলে বিষয়টা একটু গোলমাল পাকায় যায় আর কি। ঠিক আছে, আপনি যদি সিসকো এবং মাইক্রোটিক বা মাইক্রোটিকের দুইটা পার্ট এমটিসিআরই দুটা যদি তিনোটা মিলে যদি একটা ট্রেনারের কাছে আপনি শিখতে পারেন, তাহলে সে সিসকোর যে বিষয়টা থাকে সেটা ডিপ লার্নিংটা সে দিতে পারে, এবং কি মাইক্রোটিকের যে বিষয়গুলো থাকে সে কিন্তু সেগুলো ভালোভাবে বুঝাই দিতে পারে। এবং কি আপনি যদি বলেন স্যার সিসিএনএ তো এটা করছিলাম স্যার, এই টপিকটা স্যার আমি পারতেছি না, বা এই টপিকটা যদি একটু আবার আমাকে মনে করাই দেবে, সেই ক্ষেত্রে আপনাকে সে মনে করাই দিবে, কারণ সে সিসিএনএ প্লাস আপনাকে মাইক্রোটিকটা করাই দেবে। কিন্তু আপনি একা যদি মাইক্রোটিক করতে যান, সিসকো না করেন, ভাই তুমি সিসকো কার কাছে শিখছো, তুমি সিসকো যে শিখো আবার, তুমি তো সিসকো কিছু পারো না, কারণ সে ডিমোটিভেট করবে। কারণ ওই যে স্যার একটা কথা বলে যে আপনি যদি সার্ভিস বা কোর্সগুলো সেল করতে পারে, টাকা আসে, তখন সে আপনাকে বারবার ডিমোটিভেট করবে অথবা বুঝাবে তোমার তো সিসকো এখনো শেষ হয় না, সিসকো তোমাকে বেসিক কি দরকার, তুমি আর সিসকোটা আমার এখানে করি নাও, দরকার নাই তো। কিন্তু এই কাজটা আপনারা করবেন না। আপনারা যদি সিসকো সিসিএনএ এমটিসিএনএ তিনোটা করতে পারেন, তাহলে আপনারা সঠিক একটা গাইডলাইনে পাবেন, এবং কি তিনোটার একটা যে সামঞ্জস্য মিল সেটা আপনারা ভালোভাবে পাবেন, এই হচ্ছে বিষয়।
সো মানে কাজের ক্ষেত্র যেখানে হাত ধরে তোমাদেরকে হাত ধরেই তো মানে ধরেছিলাম, মানে শেষ পর্যন্ত হাত ধরেই পার করে দিলাম, সে আর তো আমার দায়িত্ব নেই। হাত যখন প্রথমে ধরেছি বলেছিলাম, হাত যখন ধরেছি হাত ছেড়ে দিব না, ধরিয়ে তোমাদেরকে আরেক জায়গা বুঝিয়ে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব অটল থাকবে। আমি যতই ব্যস্ত থাকি, অফিসে থাকি, অফিস থেকে আবার যখন ট্রেনিং করাইতে আসি, শত ব্যস্ততার মধ্যে এই মানুষগুলোর সাথে আমার প্রত্যেক দিন দেখা হয়। আমি বলছি তোমরা হতাশ হবা না, আমি তো আছি, স্যার তো আছে, ইনশাল্লাহ উপর আল্লাহর হাতে, ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে। আমাদের যখনই কোনো আমাদের সার্কুলার আসে, সর্বপ্রথম আমি ওদের জব প্লেসমেন্টে দেয়, সাথে সাথে যখন ওদেরকে ডাকে ওরা আবার আমাদেরকে ইন্টারভিউর জন্য রেডি হয়। এই যে ইন্টারভিউ রেডি হওয়া, হ্যাঁ, এখন আমি সামাদের কাছ থেকে একটু শুনি আবার যে সামাদ। হ্যাঁ, আমি আসলে এই মানুষটা নিয়ে কিছু কথা বলি। এটা হচ্ছে যে মানে মানুষ একটা কথা বলে যে আপনি যদি ওনার নামে কোনো কিছু বলতে চান তার সামনে বলা উচিত, এটা হচ্ছে বিষয়। তারপর আমি একটা কথা বলি, আমাদের যখন মারুফ আলী আকবর মারুফ আছে, ইনশাল্লাহ তারও খুব শীঘ্রই হবে। সে যখন সর্বপ্রথম তার ডাক আসে, তার কাছে একটা জিনিস ছিল না, আমি নাম বললাম না, স্যার কিন্তু ওইটাও কিন্তু স্যারে বলতে আমার থেকে নিয়ে, আমরা যেহেতু ফেনীর মানুষ, স্যারের মাঝে মাঝে নোয়াখালী আমরা দুষ্টমি, স্যারে ডিরেক্টলি ডাইকে আসার জিনিসগুলো দিয়ে দিচ্ছে। এটা এখন একজন স্যার তো একজন আমার ট্রেনার, আমি বলতো যে তোমার কাছে না, এটা কি ড্রাইভার কেমন নাকি, যাও তুমি নিজে, এটা কিন্তু স্যার একবারও বলে নাই, আর আসো নিয়ে যাও। এবং কি ওই জিনিসটা কিন্তু আমি আলটিমেটলি আমি নিজেও ব্যবহার করছি স্যার করে যাওয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে ছোটখাটো বিষয়গুলো। আর হচ্ছে যে দায়িত্ববোধটা প্রচুর। স্যারে যে বলছে হাত ধরার বিষয়টা, এখন স্যারে যদি আমাদের আগলাই না রাখতো, এখন স্যারে বলতো যে সামাদ দেখো আমার পোষাইতেছে না বা টাকা সমস্যা এটা সেটা, এখন সামাদে যদি করতে হতো আলটিমেটলি কিন্তু সামাদের যেহেতু প্রয়োজন, সামাদে কিন্তু সে টাকাগুলো স্যারকে দিতে হতো, কিন্তু স্যারে সেটা করে না। ওই যে মানুষ বলে গলার উপর ছুরি ধরে নিয়ে যায়, এরকম কাজ কিন্তু স্যারে করে নাই। আসো বাবা শিখো ভাই, তোমরা ভাইয়ের মতো। ডিরেক্টলি স্যারে বলছে, আমরা গেছি, কখনোই এসব রিলেটেড সমস্যা নেই। ইনশাল্লাহ আজকে স্যার পাশে, স্যারও আমাদের পাশে আসে, সমস্যা নেই। স্যার বলছে আর কোনো সমস্যা হইলে, আরেকটা কথা আমি অ্যাড করি যে স্যার জব করতেছে বা স্যার একটা পার্সোনাল লাইফ আছে, সব কিছু আছে, স্যারকে যখন নক দিই, একদিন আমি প্রায় মনে হয় একটার সময় স্যারকে নক দিয়ে বসি, স্যার আমার মাইক্রোডিক্টে স্যার উইনবক্সটা কাজ করতেছে না, স্যার কিন্তু আলটিমেটলি আমাকে বলতেছে আমার ভিডিও কলে আসো, কি সমস্যা সেটা সমাধান করে দেবে। এখন একজন ট্রেনার, অনেক ট্রেনার আছে, বলবে ভাই তুমি কালকে নিয়ে আসিও ক্লাসে, আমি ঠিক করে দিব। কিন্তু কালকে যদি আমি নিয়ে আসতাম, আমার যে কাজ করার যে মন মানসিকতা স্পিডটা ছিল, তখন কিন্তু সেটা মারা যেত। কিন্তু সেটা স্যারও বুঝতে দেয় না, সামাদ তুমি লাইভে আসো, সামাদ লাইভে গেছে, স্যার এটা সলভ করছে, সামাদ কাজ করছে। এই হচ্ছে আন্তরিকতা। যে মানুষটার কাছে আন্তরিকতা আছে, আপনি ওই মানুষটার কাছে যান। টাকা বা কোর্স সেল করা এগুলোর মার্কেটিংয়ের কখনো চোখ দিবেন না। ওই যে আমি বারবার বলছি, ট্রেনার দেখবেন ভাই, ওই যে শোপিস কখনো দেখে যাবেন না। ট্রেনার দেখবেন, শোপিস আপনার বাসায় আপনি রাখতে পারবেন একটা সময়, বাট শোপিস দেখে গেছেন তো বিপদে পড়ছেন। ট্রেনারটা দেখেছেন, সে কতটুকু কোয়ালিফিকেশন আছে তার কাছে, সে আসলে পারবে কিনা, সে ব্যান্ডর কিনা, সব কিছু দেখে তারপরে যাবেন। যেটা আমরা আসছি আমাদের এক ভাইয়ের মাধ্যমে আসে, আজকে ইনশাল্লাহ আমরা সফল বা সফলতার পথে আছি ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা কথা বলি, যেহেতু আমি নিজেও একজন ডিপ্লোমাদার স্টুডেন্ট ছিলাম, আমি নিজের ডিপ্লোমাতে পড়ার সময়টাতে আমি অনেক মানে উত্থান পতন দেখেছি বা ঢাকা শহরে, যে মানে আমি অনেক ট্রেনিং সেন্টার, বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টারে গিয়েছি। যখন আমি মানে এটা নিজের গল্প না, আজকে যেহেতু ওদের সফলতার গল্প, তার সাথে আমার নিজের একটু গল্প অ্যাড করি ওদের সাথে। যেহেতু আমি নিজেও ডিপ্লোমাদারি ছিলাম, ঢাকা শহরে আমি ডিপ্লোমা করেছি, একটা বেসরকারি পলিটেকনিক থেকে, ফ্যামিলি থেকে অনেক টাকা নিতে হয়েছে। সো তখন কিন্তু আমি এরকম, ওরা যেমন আমাদেরকে পাচ্ছে, আমরা কিন্তু ওরকম কাউকে এভাবে হাতে ধরে পাই না, আমাদেরকে কেউ আসলে জব রেডি করে দেয় না, বা আমাদের এই কাজটা কেউ শেখায় নেয়, বা কেউ 3-in-1 আমাদেরকে করায় নেয়। সো আমার এই কষ্টের ফিরিটার জন্য আমি ট্রেনিং প্রফেশনে আসলে আমার একটা জিদ ছিল, যে যারা আমাকে ডিসকাউন্ট দেয় নাই, যারা আমাকে ওই সময় হেল্প করে নেয়, আমি যদি আল্লাহ আমাকে কখনো বাঁচিয়ে রাখে, আমি এই ডিপ্লোমাদারি স্টুডেন্টের জন্য কিছু করতে চাই। আজকে আমাদের কেন এত জব প্লেসমেন্ট হচ্ছে, আমাকে সবাই রাতে, ভাই আপনাদের কেন এত জব প্লেসমেন্ট হয়, আমার এটা একটাই প্রশ্ন, ভাই আমরা কোয়ালিটিভ, আমি একটু শিখাতে চাই। যদি আসলে কিছু শিখাতে পারি, আমাদের লাইভ আর এরকম যেমন এখন আসি, তখন আর লাইভের আসার সময় পাবো না। আলহামদুলিল্লাহ এত লাইভ কখন করবো, আমাদের যে পরিমাণ আলহামদুলিল্লাহ জব প্লেসমেন্ট হবে, স্টুডেন্ট আসতেছে, জব হচ্ছে। সো আমি বলবো আমরা এই লাইভের একটাই উদ্দেশ্য, ভুল পথে যেন আমাদের স্টুডেন্টগুলো না যায়, ভুল পথে যেন আমাদের ডিপ্লোমাদারিরা না যায়। কারণ এখন একসাথে 45,000 স্টুডেন্ট একটা ভাইভার জন্য আটকে আছে। দেখেন ওরাও কিন্তু, তাদের মধ্যে 2 জন যারা ভাইভার জন্য বসেছিল, কিন্তু দেখেন তারা কিন্তু বসে নাই, তারা রেজাল্টের আশা বসে থাকলে তারাও কিন্তু আজকে বাড়িতে বসে থাকতো। তারা জব প্লেসমেন্ট চলে গেছে, এখন আলহামদুলিল্লাহ ওরা বিএসসির জন্য রেডি হচ্ছে, তখন তাদের জবের টাকা দিয়ে বিএসসি করতে পারে। বাবা মার উপরে এখন টোটালি প্রেশারটা 0।
তাদের টাকা দিয়ে তারা ঢাকা শহর চলতে পারবে। আর হালকা যে কিছু টাকা লাগবে ওটা ওরা যেহেতু ওদের সিনিয়র পজিশন আসলে তখন ওরা আবার স্যালারি যখন বেড়ে যাবে তখন আর বাবা মার থেকে নিতে হবে না বিএসসির টাকাটা, তখন ফুল টাকাটা ওরা বহন করতে পারবে। সো দেখেন ওদের এই সঠিক সিদ্ধান্ত, কষ্ট আর মেধা আর একাত্মতা মিলে থাকার যে প্রসেসটা, সেটা যদি আপনারাও ডিসিশন নেন যে স্যার আমরাও করতে চাই, হোয়াই নট, কেন আপনি পারবেন না? যে বলতেছে আপনি কে পারবেন না তাকে জিজ্ঞাসা একটা প্রশ্ন করবেন, কেন? শুধু এই প্রশ্নটা করবেন, কেন? কারণ কি কারণে আমি পারবো না? কারণ আমার ভিতরে কি আছে সেটা আমি ছাড়া আপনি কিন্তু কোনোদিন জানেন না। সো আমি পারবো কিনা সেটা আমার উপরে, আমাকে সিদ্ধান্তে আমাকে অটল থাকতে হবে, আমাকে প্রশ্ন করতে হবে, কখনো ভেঙে পড়া যাবে না। আজকে যে জিনিসটা পারেন নাই, আমরা বলি আমি যে জিনিসটা পারি না আমি হতাশ হয়ে যা। মনে রাখবেন রাত যত গভীর হয় তত তাড়াতাড়ি কিন্তু, যত অন্ধকার হয় সূর্য কিন্তু তত তাড়াতাড়ি উঠার একটা প্রয়াস ঘটে। সেটা কিন্তু বড় একটা মনীষী বলে গিয়েছে যে আমরা যতই ভয় পাবো, যতই কিন্তু পিছিয়ে পড়ে যাব, যতই কিন্তু আমরা নিজেকে ছোট মনে করব, ততই আমি ছোট হয়ে যাব। আমাকে কে কি বললো, আমি পারবো না, আমি খারাপ স্টুডেন্ট, আমি সারা জীবন চেষ্টা করে পারবো না, এই ধরনের কথায় কান দিয়ে নিজেকে ছোট মনে করে এক জায়গায় স্থির থাকবেন না, নেমে পড়েন, চেষ্টা করেন। আমরা তো আছি ইনশাল্লাহ, হয়তো আমি আজকে নেই, অন্য কেউ একজন থাকবে, অন্য কেউ একজন হেল্প করবে। বাট আমাদের এই লাইভের মধ্যে দিয়ে আমরা যদি সবাইকে সচেতন করতে পারি, সবাইকে যদি বুঝাতে পারি যে আপনারা যে কাজটা করছেন সেটা একটা ভুল কাজ করছেন, আমরা যেভাবে কাজ করার পরিপ্রেক্ষিতে আমাদের স্টুডেন্টরা জব প্লেসমেন্ট হচ্ছে সেটা আপনারা ফলো করেন, আপনারা ওইভাবে আগান, আপনার ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ এমনি উঠে যাবে, মার্কেটিংয়ের কোনো দরকার হবে না। শুধু খামাকা একটা স্টুডেন্টকে নিয়ে কেন আমরা মার্কেটিং করবো? প্রতি বছর এইভাবে প্ল্যানিংটা আসতেছে, এইভাবে গদবদা ট্রেনিংগুলো সবাই করাচ্ছে যে সিসিএনএ মানে নেটওয়ার্কিং মানে সিসিএনএ। আমাদের ডিপ্লোমা স্টুডেন্টরা একবারে 0% নেমে যাচ্ছে, তাদের সবাই বলতেছে এদের কোনো দাম নাই। দামটা তো আমরা দেওয়াটা শেখাইতে হবে। যারা আমরা এই দায়িত্বে বসে আছি, বড় বড় ডিপার্টমেন্ট হেড দাবি করছি নিজেকে, আই অ্যাম দ্য হেড অফ ডিপার্টমেন্ট, বাট কাজের বেলা আমি জিরো অফ দ্য ডিপার্টমেন্ট। সো এটা ওরা এটা প্রমাণ পাইছে, তো সেজন্য আমার আগে ওরা বলে দিছে জিরো। সো এইভাবে নিজেকে শো আপ করা, ডিপার্টমেন্ট হেড দাবি করে, এটা উচিত না। যদি কাউকে কিছু শেখাইতে পারেন, যদি কাউকে আসলে হাত ধরেন, শক্ত করে হাত ধরে রাখবেন, এই মানুষগুলো জব প্লেসমেন্ট হওয়া পর্যন্ত আপনি কাজ করেন, দেখবেন আপনার রিজিকের জায়গাটা ওরা তৈরি করে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, সামাদের থেকে আমরা কিছু কথা শুধু বলতে চাচ্ছি, শুনি। হ্যাঁ সামাদ। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন করোনার কারণে আমরা যখন ইন্টারনেটে অফ হয়ে যায়, আমাদের অনলাইন হয়ে যায়, তখন আমরা সবাই বাসায় চলে যাই। তো আমরা সবসময় স্যারের কন্ট্যাক্টে থাকার চেষ্টা করতাম, স্যারের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করতাম। তো স্যারকে আমি বিষয়গুলো বলতাম, স্যার আমাকে তো এটা করাইতেছে, ওইটা করে। স্যার শুনে খুব অবাক হতো, কি সামাদ এটা তো দরকার নেই, স্যার এটা তো করাইতেছি। আমি বুঝলাম না, তো স্যার আমার বুঝে বলতো, সামাদ দেখো তোমার কিন্তু করতে হবে। কিন্তু একটা কথা বলে রাখি, স্যার কিন্তু বলে নাই সামাদ তুমি আমার কাছে চলে আসো, পোলাবেন সবগুলো নিয়ে আমার কাছে চলে আসো, আমি তোমার ট্রেন করাবো, এটা একদিনও বলে নাই স্যারে শুধু বলছে সামাদ দেখো তোমার হয়তো বা ট্রেনিংটা আবার করতে হইতে পারে। আসলে কিন্তু আলটিমেটলি কথাটা কিন্তু লাগে গেছে, এটা কিন্তু সত্যি। কিন্তু স্যারে বলে নাই যে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ডিসকাউন্ট করে দেবো, হ্যান ত্যান, এই ধরনের কথা কখনোই স্যার বলে নাই। স্যার বলছে যে সামাদ দেখো ঠিক করে করো, আর না হলে তোমার লাগবে। আসলে কিন্তু লাগছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক ট্রেন করাই, বাট তার একটা স্টুডেন্টকে তার দায়িত্বটা নিতে চায় না, এটা অনেকেই ভয় পায়। আমি এখন স্যার একটা কথা প্রায় বলে, একজন স্টুডেন্টের দায়িত্ব নিলে কি সে কি আপনার বদনাম করবে বা নাকি সে আপনার সব কিছু খুব খাই ফেলবে বা কোনো কিছু। স্যার আমাদের দায়িত্ব নিচ্ছে, স্যার কিন্তু বলতে পারতো যে সামাদ আমার ট্রেনিং করাইছি, এটা আমার দায়িত্ব ছিল, তোমরা চলে যাও। কিন্তু না, স্যারের ট্রেনিং করানোর পরে স্যারের সিভিতে কিভাবে করতে হবে, এরপরে একজন রেফারেন্স, স্যার বা আমার দাও না, আমার রেফারেন্স তোমরা কি আমার কোনো কিছু নষ্ট করে ফেলবা না কি করে ফেলবা। স্যারের রেপুটেশনে যে কোনো প্রকার হ্যাম্পার হবে না, স্যারের ওই বিশ্বাসটা স্যারের স্টুডেন্টদের প্রতি আছে। এবং কি আমরাও স্যারের প্রতি বিশ্বাস আছে যে স্যার আমাদেরকে একটা জায়গায় পৌঁছায় দিবে ইনশাল্লাহ, এবং কি পৌঁছায় দিতেছে স্যার। এখনও স্যারের সেই চেষ্টাটা আছে, আমাদেরও চেষ্টাটা আছে, ওই বিধায় আমরা আসছি স্যারের কাছে। এবং কি আমরা স্যারের একটাই কথা, সেটা হচ্ছে সঠিক গাইডলাইন, এরপরে আর কোনো কথা নেই। স্যারে 100% আপনাকে সঠিক গাইডলাইন দেবে। আপনি স্যারের কাছে আসেন না আসেন সেটা স্যারের বিষয় না, আপনার ক্যারিয়ার যেটাই হোক না কেন, বাট আপনি যেখানেই যাবেন যাতে একটা সঠিক ওয়েতে সঠিক গাইডলাইনে যেতে পারেন, সেটাই হচ্ছে স্যারের কথা। এবং কি আমরা সেটার মাধ্যমে আছি ইনশাল্লাহ। সো ধন্যবাদ সামাদকে। সামাদ খুব সুন্দর করে বলছে, কারণ অনেক কষ্ট ছিল মনে, ওর মানে অনেক নিধন ছিল যে আসলে এই ছেলেগুলো এক সময় ভেঙে পড়ে গেছে, মানে আর হবে না ওদেরকে দিয়ে, এমন ট্রেনিং করলাম স্যার,
বাবা মারা তো আমাদেরকে মানে আর ট্রেনিং করতে দিবে না, টাকার পয়সা দিবে না, অনেক টেনশন অনেক প্যারেশানির মধ্যে দিয়েছিল। কারণ এমন একটা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করেছে, ট্রেনাররা যেমন মানে ভুল কাজগুলো করেছে। অনলাইনে আমরা কি সিসকো ট্রেনিং করাই নেই? আমরা কি অনলাইনে মাইক্রোটিক ট্রেনিং করাই না? কই আমাদের স্টুডেন্টরা তো কমপ্লেন করতে, আপনাদের স্টুডেন্ট মানে ট্রেনারদের সম্বন্ধে কেন? আমার তো এখানে কথা হচ্ছে আগে ট্রেনারদের এক্সাম নেওয়া উচিত। ট্রেনারদের আমি ট্রেনারদের বলবো যে সমস্ত ক্যাম্পাসে মানে এক্সপিরিয়েন্স ট্রেনার নাই, আমাদের একটা নিয়ম করা উচিত, প্রতিটা ইনস্ট্রাক্টর অন্তত সিসিএমপি লেভেল পর্যন্ত সার্টিফাই হওয়া উচিত, তারপরে ওই ইনস্ট্রাক্টরের ট্রেনিং প্রফেশনে যাওয়া উচিত, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকা উচিত। যে সমস্ত আমাদের ইনস্ট্রাক্টররা বা আমাদের সিও স্যার বা এমডি স্যাররা আছেন যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, সারা জীবন ট্রেনিং করে আসছে, ওই সমস্ত ট্রেনারদেরকে দিয়ে ট্রেনিং করাবেন না, যার কারণে আমাদের স্টুডেন্টরা আজকে মানে কোয়ালিটির ব্যাপারে খুব জিরো নলেজ পাচ্ছে, এক্সপিরিয়েন্স কিছু পাচ্ছে না। হ্যাঁ, এখানে বিষয়টা স্যারে যেটা বলছে সেখানে আমি একটু কথা অ্যাড করতে যাই। ধরেন যে আপনি সিসকো করতেছেন অথবা মাইক্রোটিক করতেছেন, আপনি ট্রেনার সম্পর্কে আপনি জানেন না। অনেক সময় নেটওয়ার্কিং এমন অনেক ধরনের প্রশ্ন আপনার মাথায় চলে আসে, যদি ওই ট্রেনারটা ওই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার না করে থাকে তখন সে কিন্তু আপনাকে ওই উত্তরটা দিতে পারে না। তখন আলটিমেটলি কিন্তু আপনার যে স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে, মনের যে জায়গাটা থাকে, আমি কোন টিচারের কাছে আসলাম সে তো জানে না, কিন্তু স্যারের সামনে হয়তো বা কি এই কথাটা আপনি বলতে পারবেন না, বাট মনে মনে কিন্তু জ্বলবে। কিন্তু স্যারের যে অভিজ্ঞতা, আমরা স্যারকে কখনো প্রশ্ন দিয়ে আটকাতে পারি না। স্যারের প্রত্যেক ধরনের স্যারের যে অভিজ্ঞতাটা আছে, এটা কিন্তু স্যারকে আমি খুশি করার জন্য বা আপনাদেরকে এটা আমরা মার্কেটিং না, আসলে স্যারের সেই অভিজ্ঞতাটা আছে, স্কিলটা আছে স্যারের। স্যারে ডাটা সেন্টার থেকে শুরু করে সকল ওয়েতে স্যারের জবটা করার কারণে স্যারের জানে ট্রাবল শুটিংগুলো কি, বা একটা মাইক্রোটিকের ট্রাবল শুটিংটা কি হইতে পারে, বা সিসকোতে ট্রাবল শুটিংটা কি হইতে পারে। এই ট্রাবল শুটিংটা জানার কারণে একজন ছাত্র যখন স্যারকে প্রশ্ন করে, স্যার তাদের সাথে সাথে না দেখা ছাড়া স্যারের ওইখানে থাকবে, চেয়ারে থাকবে, স্পিচিতে যে কি করতেছে সেটা স্যার বলতে পারে। এটা একজন স্টুডেন্ট যখন পায়, সে যখন তার মধ্যে স্পিডটা পায়, না আমার ট্রেনারটাও কে আছে, আমি ইনশাল্লাহ স্যারের মতো হইতে পারবো, বা স্যার আমাকে ভালো একটা জিনিস দিতে পারবে। তো এই কারণে ট্রেনার দেখবে এমনকি তার কতটুকু সে পারবে, সবকিছু পারবে, দেন আপনি তাদের কাছে যান। এটা হচ্ছে কত মানে তোমরা তো নিজেকে অনেক মানে যখন নোয়াখালী থেকে আসো বা ফেনী থেকে আসে বা গ্রাম থেকে আসে বা প্রত্যন্ত একটা গ্রাম থেকে আসে, তখন কিন্তু সবাই খুব সুন্দরভাবে কথা বলতে পারে না, সুন্দরভাবে অ্যাটিটিউড মেনটেন করতে পারে না, সুন্দরভাবে পোশাক আশাক পরতে পারে না, ইন্টারভিউ প্যানেলে কীভাবে কথা বলতে হবে সেটা অনেকে জানে না, সিভিটা কীভাবে তৈরি করতে হবে। এটা আমরা কিন্তু গতানুগতিক সবার মতো সিভি তৈরি করি না। যেটা আমাদের স্টুডেন্টদের সিভি পড়ার পরে কেন ডাকে, তার একটা মানে টেকনিক, সেটা আপনি আমাদের ক্লাস না আসলে আমরা আপনাকে দিব না। সেটা কেন, যে আমাদের স্টুডেন্ট হলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সিভিটা কেন বেশি ডাকা হয়। তার একটাই বড় কারণ, আমরা যতটুকু শিখি ওটা এইভাবে এমনভাবে সুন্দর করে আমরা লিখি যেটা অন্য কারোর সাথে কখনোই মিলবে না স্যার। সো আমরা তো কিছুর জন্য এক্সপার্টিস আছি। এখন তোমাকে বলো যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের স্পিড কেমন ছিল? স্পিড যেটা আছে ওইটার আগে আমি সিভি সংক্রান্ত একটা ব্যাপার বলি। হ্যাঁ, আর একটু ভিতরে আসো। সিভি বলতে কিছু আমরা তো মোটামুটি অন্যদের মধ্যে অন্যরা যেভাবে ভিডিও দিয়ে শুরু করে, তো আমরা ভিডিও না, আমরা স্লাইড দিয়ে মূলত আপনার কাজটা করি। সেক্ষেত্রে আমি রিয়েল লাইফে যেটা করতাম, আমাকে একজনে পার্সোনালি নক দিয়েছিল যে ভাইয়া আপনি যেগুলো করতেছেন আসলে স্লাইডগুলো কি দেওয়া যায় কিনা। স্যার কি যে বললো যে আসলে আমাদের সিভি যদি আপনি নিতে চান বা এই সিভি সংক্রান্ত কোনো তথ্য নিতে চান, তাহলে সেটা আমাদের ক্লাস না করলে বুঝবেন না। আসলে আমি এইটাই বুঝেছি তাকে যে আসলে ভাই যে কাজগুলো হয়তোবা আপনি যার কাছ থেকে করছেন, ও সেম সিসিএনে মাইক্রোটিক করছে, হয়তোবা ওনার শিখার ধরনটা একরকম, শেখানোর ধরনটা আরেক রকম। তো এখানে আসলে পুরোটাই ভিন্ন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই আমার কাছেও চাইছে অনেকে। এখন একটা আমি যদি একবারে বলি বাংলা ভাষায় যদি বলি, ভাই কিছু কোনো না কিছু পাইতে হলে কিছু দিতে হয়। মাগনা যদি সবকিছু পাওয়া যেত ভাই, তাইলে তো অনেকে অনেক কিছু করে নিত। আপনি দেখেন না, ইউটিউবে তো অনেক আছে, ভিডিও আছে। আমিও স্যারকে দিয়েছি, স্যার আমার তো ভিডিও লাগবে, কেন স্যার ক্লাসে ভিডিও যদি না পাই আমি বাসা যাই কেমন করবো কেন? মিয়া তুমি এগুলো চিন্তা করো না, স্যারের কথা আমি চিন্তা করি না, চলে আসছি না। আপনারা আমাদের কাছে স্লাইড চান, ভাই স্লাইড তো দিব, ভাই স্লাইড দিয়ে আমি একটা মানুষ স্লাইডটা আপনার জন্য দিব। আমি যে কষ্টটা করতেছি, অথবা আমার যে শিক্ষকটা আছেন উনি যে কষ্টটা করতেছে, মাগনা। আমাদের টাইম কি ফ্রি ভাই? আমাদের টাইমের কি দাম নাই? এতটুকু মানে মেন্টালিটি নিয়ে অন্তত পক্ষে পোষণ করবে না। হয়তো আবার রাগ করতে পারেন, বাট আলটিমেটলি চিন্তা করবেন একজন মানুষের শ্রম তার পিছনে আছে। আমরাও শ্রমটা দিতেছি, স্যারও শ্রমটা দিতেছি। ফ্রিতে কোনো কিছু পেয়ে কেউ কখনো বড় হইতে পারে না। এটাই ফ্রি কখনো চিন্তা করবেন না। ওই ক্ষেত্রে আপনাকে স্লাইডটা যদিও দেওয়া হয়, আপনি সেভাবে বুঝতে পারবেন না যতক্ষণ আসলে কখনোই আপনাকে তারা এটাকে সরল স্বীকারোক্তি দিচ্ছে যে আপনারা স্লাইড দিয়ে কিংবা ডকুমেন্ট দিয়ে আসলে বেশি দূর আগাতে পারবেন না।
প্রতিটা ক্লাসে আমরা হাজারো ট্রাবল শুট নিয়ে কাজ করি, হাজারো প্রবলেম নিয়ে কাজ করি, প্রতিটা স্লাইড থেকে হাজারো ট্রাবল শুট হয়। সো আপনি মানে একটা স্লাইড নিয়ে বা কোন স্লাইডে কোন ট্রাবল শুট হয় সেটা যদি আপনি না বুঝেন, আপনাকে স্লাইড দিলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। একটা বিষয় করি, সেটা হচ্ছে স্যার আমরা যখন স্কুল বা কলেজে ছিলাম আমরা কিন্তু সবাই ম্যাথ করতাম না, ম্যাথ বই সরকারে দিত, গাইড আমরা নিতাম। দিন শেষে কিন্তু আমরা আবার স্যারের কাছে যেতাম ম্যাথ ব্যাপারটা কেন বুঝার জন্য। হ্যাঁ, কারণ স্যার আমরা তো গাইড আছে, গাইড দেখে তো করতে পারতাম নাকি, গাইড দেখেও কিন্তু বুঝে না কিন্তু। করি তো ওই ক্ষেত্রে তো ইচ্ছে করলে কিন্তু স্যার তাহলে আমাদেরকে স্লাইডটা দিয়ে দিতে করতে পারতেন, তাহলে তো হইতো যে আমরা এত কষ্ট ওদের দুজনে কথাটার সাথে আমি সংযোজন করে বলতে চাই যে আসলে স্লাইড দিয়ে কিছু হয় না, আপনি কিছুই করতে পারবেন না। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে তোমাদেরকে আমরা কি ডিভাইস প্রোভাইড করেছি একজনকে এক একটা? এটা হচ্ছে আমাদেরকে মাইক্রোটিক, আমাদের অনেকে থাকে আপনার হচ্ছে ভার্চুয়াল বক্স VMware যেটাকে বলা হয়, সেটা দিয়ে অনেক কাজ করেছি। আসলে আমার অভিজ্ঞতা আছে, আমি অনেক জায়গায় এর আগে ট্রেন করছি, তো এই কারণে আমার অভিজ্ঞতা আছে। অনেকে লাইভ যে ডিভাইসটা থাকে সেটা দিতে চায় না, কারণ সেটা দিতে গেলে আমরা অন্তত এখন কাজ করতে এসে তার প্রভাবটা দেখছি কি পরিমাণ ট্রাবল শুটিং এর মধ্যে করতে হয়, এবং কি সেই ট্রাবল শুটিং এর ভয়ে ভার্চুয়াল বক্সে করাই ফেলে। ভার্চুয়াল বক্সে করাবে কোনো সমস্যা নেই, আপনার কোনো ট্রাভেল শুটিং হবে না, কিচ্ছু হবে না, এবং কি আপনার যে বাস্তব অভিজ্ঞতাটা একজন শিখতেছেন ওইটা আপনি পাবেন না। স্যারে কিন্তু আলটিমেটলি আমাদেরকে মাইক্রোটিকের যে ডিভাইসগুলো আছে আমাদেরকে জনে জনে একটা করে দিচ্ছে, যে একজনে দুটা না, একজনের জন্য একটাই ডিভাইস দিচ্ছে, এবং কি কোনো ধরনের ট্রাবল শুটিং হচ্ছে স্যারের সময় নষ্ট করে ক্লাস থেকে বেশি সময় হচ্ছে ওইটার দিকে না তাকায়, সে সময়টা স্যারে দিয়ে ট্রাবল শুটিংটা শেষ করে ক্লাসটা শেষ করে দেন আমাদেরকে বিদায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ। সো আমরা এটাই বিশ্বাস করি, যদি আপনাকে কিছু শেখাতে পারি আলহামদুলিল্লাহ আপনার জব প্লেসমেন্ট হবে। হ্যাঁ, ওইখানে হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন যে আমরা ক্লাসে করলাম মাইক্রোটিকে একরকম ভাবে, তো সেক্ষেত্রে আমরা যখন জবে যাব তখন কি ভিন্ন হবে কিনা, সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে পুরোপুরি আপনাদের ওই ধারণাটা ভুল ওইটা। কারণ এখানে যা কাজ করবেন সেম কাজটা আপনি জবেতে সেম ভাবে পাবেন, ওইভাবে ডিভাইস সবার জন্য আলাদা আলাদা করে দেওয়া পাবেন, একবার 100 সেম টু সেম হুবহু A to Z পাবেন, এটার সাথে কোনো ইনশাআল্লাহ সমস্যা হবে না। সো লাস্ট একটা কথা হচ্ছে, মানে তোমরা আজকে মানে ভালো লাগছে কেমন যে আজকে জব প্লেসমেন্ট হলো? আলটিমেটলি তোমাদের সম্বন্ধে যারা একটু ভুল ধারণা ছিল, মানে তোমরা সব কিছুকে মানে ফেলে দিয়ে আজকে তোমরা জব প্লেসমেন্ট হলো আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে তোমাদের মানে অনুভূতি কেমন? যদি আমি জাস্ট আমাদের কাছ থেকে একটু শুনতে চাই। আমার তোমার আগে বলে নেই, আমাদের যেদিন জবটা হচ্ছে আমাদের আব্বু আমাকে রাতে ফোন দিয়ে বলতেছে, স্যার মানে আমি খুব খুশি হয়েছে যে আপনি আমার ছেলেটাকে মানে পড়াশোনা করানোর পরে তাকে জব প্লেসমেন্টটা হাতে ধরে করিয়ে দিয়েছেন, যেটা আসলে আমি 8-10 জনের কাছ থেকে জীবনও পাবো না। সো দেখেন, একটা বাবা আমাকে ফোন দিচ্ছে রাতে, তার গার্ডিয়ান ফোন দিয়ে যখন আমাকে দোয়া করছে, এটার চেয়ে বড় কিছু কিন্তু নেই যে ওনার ফাদার স্যাটিসফ্যাক্ট। আমার ছেলেটা আজকে যতটুকুই হোক, সে 20,000 স্যালারি পেল না, কিন্তু যতটুকু পাইছে ততটুকু আমি স্যাটিসফ্যাক্ট। আমি আপনাকে মন থেকে দোয়া করছি, আমার ফ্যামিলির আপনাকে মন দেখেন, আমাকে যখন দোয়ার কথাটা চলে আসছে আমার কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা দেখছেন। একটা ফাদারও কিন্তু আমার সাথে উনি প্রথমে দেখা করেছে, দেখা করার পরে স্যার আপনার প্রতি আমার একটা দায়িত্ব, আমার খুব আশা নিয়ে এসেছে আমার ছেলে। আমি বলছি আপনি আশাটা রাখবেন, ইনশাল্লাহ কখনই আপনার আশার হেরফের হবে না। আমরা আপনার ছেলেকে আমাদের নিজের ভাইয়ের মতো মনে করে ওইভাবে A to Z হাত ধরে শেখাবো, বাকিটা আল্লাহর হাতে ইনশাল্লাহ। আলটিমেটলি যখন জব হয়েছে উনি আমাকে ওয়েল উইশ করেছে, আমাকে দোয়া করেছে, আলহামদুলিল্লাহ ফোন দিয়েছে। সবার বাবা মারা যখন ফোন দেয় খুবই ভালো লাগে, এটাই আমার দিন শেষে বড় সার্থকতা। আসলে এর চেয়ে বড় কিছু পাওয়ার নেই। আমি যদি কিছু শিখাতে পারি, কেউ যদি আমাকে দোয়া করে, ওই দোয়ার মধ্য দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় একটা জায়গায় পৌঁছে যাওয়া যায়। সো এখন যদি আমি সামাদকে বলি, তোমার অনুভূতি কি আজকে তোমার জব প্লেসমেন্ট হয়ে গেল ইনশাল্লাহ? আমি তো নেটওয়ার্কিং এর আগে অনেক কোর্স করছিলাম, বাট আমার ফ্যামিলি এতটা ইনভলভ ছিল না বলতে যে ওর ক্যারিয়ার ও করতেছে, বাট আমি যেহেতু ধাক্কার পর ধাক্কা খাচ্ছিলাম, তারাও কিছুটা মানে হতাশগ্রস্ত হয়ে গেছিল যে আসলে নেটওয়ার্কিং কোনো জব নেই। দেন একটা সময় আমার বাবাও ইনভলভ হয় এটার সাথে, স্যার সাথে আসা যাওয়া করে বা স্যার সাথে একটু যোগাযোগ রাখে আমার সম্পর্কে। এরপর আমি যখন ডিপ্লোমা ছিলাম বা অনেকে ডিমোটিভেট করে যে জব পাবা কিনা, তুমি কেমনে পাবা, কি পাবা দেখে নিবো, বা কি এগুলো করতেছো না করতেছো। দেন এখন আলহামদুলিল্লাহ যেটাই পাইছি কখনোই কোনো কিছু ছোট না, একবারে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো সেক্টরই ছোট না। আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় জব পাইছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি এটা কল্পনা করি না অন্ততপক্ষে যে শুরুতে অন্ততপক্ষে যে স্যালারিটা আমাকে দেওয়া হচ্ছে আমি এটা অন্ততপক্ষে পাবো। আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে খুশি, এবং থেকে আমি অন্ততপক্ষে আশা করছিলাম যে না আমি অন্ততপক্ষে নেটওয়ার্কিংকে একটা কিছু করতে পারবো। অন্ততপক্ষে আমার সেই হাতে গড়িটা শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আমি চাই যে আরও সামনের দিকে এগিয়ে যাবো। অন্ততপক্ষে স্যার আমাদের সাথে থাকবে, ইনশাল্লাহ আমরা
সেই জায়গা অবশ্যই ইনশাল্লাহ আমরা সবসময় সে দোয়া করবো। মিনহাজ, তোমার অনুভূতিটা একটু বলো, তোমার জীবনে প্রথম জব, প্রথম ডিপ্লোমা থেকে শেষ না করে আজকে জব প্লেসমেন্টে। অনুভূতির কথা আসলে বলে শেষ করার মতো না। এখানে ফার্স্ট আমি উদ্দেশ্য করে আপনাদের বলতেছি, যারা দেখতেছেন, আপনি জব পাইলে আপনিও খুশি হবেন সেটা। তো আমাদের ক্ষেত্রে আমাদের দুইজনে খুশি, অনেক খুশি। তো খুশিটা তখন বেড়ে গেছে যখন আমি বাসায় বলছিলাম যে বাসায় এত বেশি রেসপন্স পাইছি, মানে বলার বাইরে ওনাদের কাছ থেকে। তা এত বেশি তাদের যে মানে আমার থেকে আমার মনে হচ্ছে আমার ফ্যামিলিরা অনেক খুশি হয়েছে, যেটা হওয়ার কথাই, যে আমি ঢাকায় এসে এত কষ্ট করে আসি এখানে। এই করোনার মধ্যে চলে আসা আমাদের সবাই স্যারের সাথে আমরা পরামর্শ করেই আসছি। তো ওইখানে অনুভূতির কথা বলে আসলে স্যার শেষ করার মতো না। এটা আমি খুবই এটা খুবই ভালো লাগছে যে আমি দুজনকে এট এ টাইমে এনেছি। আরেকটা কথা, আমাকে যখন মানে তারা কল দিয়ে বললো যে মিনাজুর রহমান আপনাকে তো আমরা অ্যাকসেপ্ট করলাম, তখন আসলে ভাষাটা মানে বলে এটাই একটা জবের কনফার্মেশন পেয়ে যখন পাই তখন অনেক বেশি। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, আমাদের যারা জব প্লেসমেন্টের সাথে কানেক্টেড আছেন, যারা আমাদেরকে সবসময় হেল্প করেন বিভিন্নভাবে, বিভিন্ন লিঙ্কের মাধ্যমে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই। আর ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর বা টিচার এবং ডিপার্টমেন্টের হেড স্যার, সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ। টেকনোলজি পল্লীর পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ। আপনাদের ছাত্ররা, আপনাদের স্টুডেন্টরা আজকে আমাদের টেকনোলজি পল্লীর আপনার থ্রোতে আজকে আলহামদুলিল্লাহ এখানে এসেছে। সো আমি টেকনোলজি পল্লীর পক্ষ থেকে, আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আমি আপনাদের ডিপার্টমেন্টের হেডদেরকে, ওদের যারা টিচার ছিল সবাইকে অনেক বেশি আন্তরিক ধন্যবাদ দিতে চাই, যে আপনাদের কষ্টের পরিশ্রমে কিন্তু আজকে এই মানুষগুলো আমার কাছে এসেছে। আসার পরে আমি হয়তো আজকে প্রফেশনালি তাদেরকে কাজ শেখানোর পরিবর্তে কিন্তু আজকে পরিপ্রেক্ষির মাধ্যমে কিন্তু তাদেরকে আজকে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। সো এতে কিন্তু আমার একান্তই, আমার নিজেরই কোনো ক্রেডিট নেই, এটা আপনাদেরও ক্রেডিট, আমাদের সবার ক্রেডিট। আমার টিম মেম্বার যে ছিল, আমাদের ম্যানেজার, আমাদের এক্সিকিউটিভ, আমাদের অন্য টিচাররা, সবাই, আমাদের ফুল টিমের একটা আপনার অ্যাচিভমেন্ট। সো আমরা এইভাবে সবাইকে, প্রতিটা মানুষকে জব প্লেসমেন্ট করতে পারলে আমাদের মনে একটা প্রশান্তি, একটা ভালো লাগার সর্বোচ্চ জায়গায় আমরা পৌঁছে যাই। সো আমি লাস্ট যে তোমার ইনস্টিটিউটের টিচার এবং তোমাদের ছাত্রদের উদ্দেশ্যে জাস্ট 1 মিনিটে যদি শেষ করে দাও। একটা কথা বলি, সেটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, বা আপনার ট্রেনারকে বা আপনি যার সাথে আমি অনেকেই বলি, ব্যাকগ্রাউন্ডে একটা মানুষ থাকে যার কথা আমি অনেক সবসময় বলতাম, সেই মানুষটা কিন্তু ফ্রন্টে আছে আজকে। উনি হচ্ছেন তিনি, সবাই দেখে নিতে পারেন। নেটওয়ার্কিং এ আমার গুরু বলি, বস বলি, যাই বলি না কেন, উনি হচ্ছেন তিনি। তো আমি আমার ইনস্টিটিউটের সকল স্যারদের আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম, সালাম নেবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর ইনস্টিটিউটের আমার যে ভাইরা আছে, ছোটো ভাইরা আছে, তোমরা যদি নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে চাও, আমি তোমাদেরকে এটা বলবো, তুমি ট্রেন করার দরকার নাই, কারণ তোমাকে দেখে যাও জিনিসগুলো কি, আসলে সঠিক গাইডলাইন দাও। তুমি যে আসলে যে এখানে কোর্স সেল করে দিবে তোমার কাছে, এরকম মেন্টালিটি অন্ততপক্ষে টেকনোলজি পড়লে বহন করে না। আমরা অন্ততপক্ষে আছি, আমরা এটা জানি। তো আসো, ঘুরে যাও, স্যারটার সাথে কথা বলে যাও, একটা সঠিক গাইডলাইন পেয়ে যাবা, কেরিয়ারের সঠিক একটা গাইডলাইন পাবা। তুমি আসলে নেটওয়ার্কিং কোন সেক্টর কি নিয়ে কাজ করলে তোমার কেরিয়ারটা দাঁড়ায় যাবে। এটা হচ্ছে শেষ কথা। মিনহাজ, সবাইকে উদ্দেশ্যে তোমার লাস্ট উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, আগে আমি জানি না লাইভটা সে দেখতেছে কিনা, আসলে আমাকে বলছিল যে ভাইয়া নেটওয়ার্কিং এ অ্যাকচুয়ালি আমি করতে চাচ্ছি, তো কি করলে আমাকে ওইরকম জানাইয়েন আসলে। তো আমিও ওকে বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা না, আমি যেহেতু আসি, আমি যদি সফলতা হই অবশ্যই তুই আমাকে ফলো করবি ওই দিক থেকে। মানে ওই তখন আমি ওকে বলছিলাম সমস্যা নেই, এখন যেভাবে আসছোস ওইভাবে লেগে থাক পড়ালেখায়, তো একসময় আসতে তোরা যখন যাইবি তখন আমি অবশ্যই তোদেরকে ওই গাইডলাইনটা দিব। তো ওই ক্ষেত্রে বলবো যে যারা অ্যাকচুয়ালি কিছু হয়, অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কিছু হয় যে নেটওয়ার্কিংকে অনেকেই দেখতে চায় না, যেটা আগেও বলা হয়েছে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে অনেক ছোটো ভাইদেরকে অনেক বড় ভাই বলে যে না নেটওয়ার্কিংয়ে কিছু নাই, অনেকে বলে মানে অন্যভাবে ঠিক বলে নেটওয়ার্কিং করে কি তুই হাট পা বাইতে পারবি না, এরকম একটা কথাও বলছিলাম, আমি শুনছিলাম। তো তাদের উদ্দেশ্যেও বলতেছি আসলে ভাই কিছু না জানলে সেটা নিয়ে আসলে জানেন, শেখার ট্রাই করেন, বাট ওই যে উল্টাপাল্টা কথাগুলো আসলে বলিয়েন না, আর ছোটো ভাইদেরকে মাথাটা মানে নষ্ট করে দিয়েন না। তো সেক্ষেত্রে বলবো যে স্যারদের কথা বলতে গেলে আসলে ওইখানে তো কিছু বলে না, আমরা ওনাদের কাছ থেকেই শিখে পাইছি। তো ওনারাই আমাদেরকে অনেক ট্রাই করতেছে। আমরা লাস্টে যখন আপনার টাকার জন্য যাই ওইখানে, তো ওইখানে অনেকে নাম বলবো না আসলে, অনেক স্যারে আমাদেরকে অনেক ট্রাই করছে কাজ শেখার ব্যাপারে বা জবের ব্যাপারে। তো আরেকটা কথা হচ্ছে যে ছোটো ভাইরা যারা আছে, যে আমরা এটা বলতেছি না যে আমরা এখানে লাইভে আসছি যে তোমরা নেটওয়ার্কিং করোই, এটা না, যারা নেটওয়ার্কিংয়ে আগ্রহ তারা তো ভালো করে, যে ওই সামাদ বললো যে ছবি দেখে যাইও না, ওইটা তুমি তোমার বাসায় সাজিয়ে রাখতে পারবা। তো ওইটাই আর কি। তো তোমাকে যে শিখাবে আসলে, যে শিক্ষকটা কে বা ওনার কোয়ালিফিকেশনটা কেমন, ওইটা একটু চেক করে আসো, আশা করি ভালো কিছু করতে পারবো। সো আলহামদুলিল্লাহ, আজকে এতটুকু ছিল। জাস্ট আমি এখন লাস্ট পর্যায়ে আমাদের কমেন্ট সেকশনটা একটু করে নিই, না সবাই রাগ করবে। সো কমেন্ট সেকশনটা একটু আমি আমাদের ম্যানেজারের হেল্প নিব। তুষার,
তুমি একটু নিচের দিকে আপ করলে আমি একটু দেখতে পারবো। এখান থেকে দেখি আমি একটু সামনে আগিয়ে দাও, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো। সো কমেন্ট সেকশনে আমি একটু ইন্ডিভিজুয়ালি পড়ি কে আমাদেরকে ওয়েল উইশেস। আরে আল্লাহ, এত কমেন্টস। শিমুল মিষ্টি পায় না, মিষ্টি অফিসে আসে, আপনার জন্য খেয়ে যাবেন স্যার, মিষ্টি খাওয়ায় আমাদেরকে। আপনাদের মিষ্টি বাসায় চলে যাবে অবশ্যই, যে মিষ্টি অফিসে রাখা আছে। আচ্ছা, ইকরামুল অবশ্যই বাসায় মিষ্টি চলে আসবে। বন্ধু কি খবর? আমি সোহাগ। আপনি কোন সোহাগ, কোন বন্ধু একটু বলবেন? আচ্ছা, সুরেহা জেভিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য। সনদ, তোমাকে অনেক ধন্যবাদ। ইসলামিন ভুইয়া, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ওমর সানি, অনেক বেশি ধন্যবাদ টেকনোলজি পল্লীর সাথে যারা ছিলেন। জিসান মজুমদার, অনেক ধন্যবাদ। আমাদের দীপস মণ্ডলকে ধন্যবাদ। ফিরোজ হোসেনকে ধন্যবাদ। রাসেল ভাই আমাদেরকে আলহামদুলিল্লাহ। জয় কুমার, আপনাকে অনেক ধন্যবাদ। আবজে রাজু, লিমন, সবাইকে। তারপর মাহমুদ আলী আকবর অনেক শুভকামনা রইল। মানুষ, তোমার জন্য শুভকামনা। তোমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, ইনশাল্লাহ তোমারও লাইভে নিয়ে আসবো খুব শীঘ্রই। তোমার সফলতার গল্প শুনবো আমরা। খালেদ হোসাইন, আপনাকে অনেক ধন্যবাদ। নিপন মজুমদার, অমিত বলছেন কংগ্রেচুলেশন। আব্দুল সামাদ, আপনাকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর করে উইশ করার জন্য, এবং কে আমাদের মিনহাজকেও উইশ করার জন্য কংগ্রেচুলেশন, আপনাকে ধন্যবাদ। সালাউদ্দিন জনি, তারপরে মিথুন কুমার, পিকে স্যার, আমার খুব কাছের একজন স্যার। আমার মানে বলতে গেলে স্যার যখন দেখতেছে, স্যারের সম্বন্ধে একটু বলি, আমি কখনই একটা জিনিস যখন পারতাম না, এই মানুষটা আমাকে মানে সবসময় একটা হাসি দিয়ে বলতে, সমস্যা নেই, আপনি যেটা নিয়ে আছেন ওটা নিয়ে ভালোভাবে কাজ করেন, ওইটাই আমাদের ভালো লাগবে। সো স্যার, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের টেকনোলজি পল্লীর লাইভ দেখার জন্য। আশা করি ইনশাল্লাহ একদিন আপনাকে নিয়ে লাইভে আসবো। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু আমাদের স্টুডেন্ট শিখবে ইনশাল্লাহ। আশা করি আপনি ভালো থাকবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মোহাম্মদ আলামিন, আমাদের প্রিভিয়াস একটা সাকসেস স্টুডেন্ট, যে কিনা আমাদের টেকনোলজি পল্লী থেকে সাকসেস হয়েছেন এবং জব প্লেসমেন্ট হয়েছেন। অনেক ধন্যবাদ আলামিনকে আমাদের সাথে কষ্ট করে দেখার জন্য। সে একটা কমেন্টস করছে, গো আহাদ লিডার। থ্যাংক ইউ ভেরি মাচ আলামিন। তারপরে খালেদ, ধন্যবাদ তোমাকে খালেদ। তুষার, ধন্যবাদ। সাকাত হোসেনকে আমি। তারপরে ফাহিমা, উনি আচ্ছা যাক, আচ্ছা উনি ব্রাইট অন করতে বলছে, আমরা ব্রাইট বাড়ানোই আছে। আচ্ছা ক্যামেরা। তারপরে রাজু বলছে নাইস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে নুসরাত তরি দেখছেন, আমাদের একজন স্টুডেন্ট, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। দীপক কুমার শাহ বলছেন কোন কোম্পানিতে জব হয়েছে একটু জানাবেন প্লিজ। সহজ লিমিটেড, হ্যাঁ এটা হচ্ছে সহজ রাইটস আছে ওনাদের অনেক সার্ভিস আছে। সো সহজ লিমিটেডে আমরা আমাদের পোস্টে দেওয়া আছে, একটু কষ্ট করে আপনি দেখে নেবেন। আমি তারপরে বলে দিলাম প্রান্তিক ভ্রমিক, অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। বর্তমানের মতো ভবিষ্যৎ পাশে থাকবে সবসময়, অবশ্যই পাশে থাকবে ইনশাল্লাহ। টেকনোলজি পল্লী আছে, আমি ওনারাও আছে। তারপর শিশির দাস বলছে ভাই চিটাগাঙে কোনো ব্রাঞ্চ আছে? চিটাগাং রাইট না কোনো ব্রাঞ্চ নেই। যদি আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে অনেক খুব শীঘ্রই চিটাগাং ফেনীর মানুষদের জন্য আমি চিটাগাঙে একটা ব্রাঞ্চ করব আশা করি। আলহামদুলিল্লাহ আমাদের কথাবার্তা হচ্ছে, ঢাকার ব্রাঞ্চ থেকে আমরা চিটাগাঙে একটা ব্রাঞ্চ করা খুব শীঘ্রই একটা আগ্রহ করছি। চিটাগাঙের মাটিতে আমরা ইনশাল্লাহ ভালোভাবে একটা মানে পথ চলা শুরু করবো, আল্লাহ যদি আমাদেরকে ওভাবে বাঁচিয়ে রাখে। দীপক কুমার শাহ কোন কোম্পানিতে, আমি তো বলে দিলাম কোন কোম্পানিতে। ইয়াসিন বলছে শুভকামনা ভাই তোমাদের জন্য, শুভকামনা ইয়াসিন তোমার জন্য, তোমার শুনে ইনশাল্লাহ ভালো নিউজ আসবে। দীপক কুমার বলছে কোন কোম্পানিতে, আমি বলে দিয়েছি দীপক ভাই কোন কোম্পানিতে, অলরেডি আপনার প্রশ্নটা পেয়ে গেছেন। সো ধন্যবাদ সবাইকে টেকনোলজি পল্লীর পক্ষ থেকে আজকে এত কষ্ট করে লাইভটা দেখার জন্য। আমাদের লাইভ করে একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই লাইভ থেকে যদি কিছু আপনাকে জানাতে পারি যে সঠিক পথে চললে বেশি দূর সময় লাগে না একটা পর্যায়ে যেতে। সঠিক মেন্টরিং একটা লাইফের ক্যারিয়ার টার্নিং পয়েন্ট চেঞ্জ করে দেয়। সেটা কোনো কথায়, কোনো মার্কেটিং, কোনো প্রকার পরচরণায় নয়। আপনি যদি সঠিক মেন্টরিংয়ে থাকেন, আজ হোক কাল হোক আপনি বড় জায়গায় যাবেন। একটা কথাই আছে, আপনার আপনার ভালো পথে একটু ঘুরাও ভালো, সৎ পথে ঘুরেন একটু ভালো, ঘুরার পরে কিন্তু আপনার ভালো জায়গাটা পেয়ে যাবেন। সো আমি মনে করি খারাপ পথে বা অনেক পরচরণায় পড়ে অনেক সময় না ঘুরে ভালোভাবে ভালো মেন্টরিংয়ের মাধ্যমে যেখানেই যান, যার কাছে যান, জেনে শুনে গিয়ে ক্যারিয়ারটা করবেন। কারণ বাবা মাদের আশাটা আমাদের উপরে অনেক বেশি থাকে। সো এই আশাটা ব্যক্ত করে আমি আজকে আমার এখানেই শেষ করতে চাই। টেকনোলজি পল্লীর পক্ষ থেকে আবারও স্বাগতম। নেক্সট এপিসোডে কোনো সফলতার গল্প নিয়ে আবারও হাজির হবো টেকনোলজি পল্লীর অফিসিয়াল ফেসবুক পেজে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।